সপ্তাহ পরে এবং টোটাল আরও 1 মাস পরে আমরা টোটাল 4টা স্টেপে যাব। তোমরা জানো অলরেডি, আমি বলে দিয়েছি তোমাদের এগুলা সব কিছু ডিটেলসে। সো আজকে স্টেপ 1 শেষ হবে, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। হ্যাঁ, এগুলা হচ্ছে কি বলে যে আমরা এক এক করে করবো আর কি। হ্যাঁ, একটু দাঁড়াও, এখানে সমস্যা কেন হচ্ছে? নেটে মনে হচ্ছে হালকা আটকে যাচ্ছে। রেদান বলছে প্রবলেম ছিল। ঠিক আছে, আমি প্রবলেম সলভ করব, সমস্যা নাই। আমি লাস্টে টাইম দিব আজকে, কিন্তু দেখো যে এখন ঠিক আছে কিনা। ক্লাস একটু হালকা আটকে যাচ্ছে। প্রবলেম ছিল, ঠিক আছে, আমি প্রবলেম, হ্যাঁ। তো চলো, সো গতদিন পর্যন্ত আমরা ফাইনালি যেটা দেখেছি, ফাইনাল মোমেন্ট পর্যন্ত, সেটা হচ্ছে আমরা একটা ভেক্টর অপারেটর পেয়েছিলাম, তাই না? এবং আচ্ছা, ভেক্টর অপারেটরটা কি ছিল? ভেক্টর অপারেটরের নামটা ছিল হচ্ছে নাবলা। হ্যাঁ, নাবলা নামক একটা ভেক্টর অপারেটর ছিল। দাঁড়াও, সো আমরা লাস্টে পেয়েছিলাম হচ্ছে একটা ভেক্টর অপারেটর, এবং এটা ছিল একটা ভেক্টর নাবলা ইকুয়াল টু I ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল ডেল ওয়াই প্লাস কে ইন্টু ডেল 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 জেড। এবং এটার সমস্ত আইডিয়া আমি বলছিলাম, সমস্ত আইডিয়াটা কীরকম ছিল যে আমরা ডেল ডেল এক্স দ্বারা কী করবো, শুধু এক্স বরাবর চেঞ্জ দেখবো, সেটাকে এক্স বরাবরই রেখে দিব। দ্যাটস ওয়াই আমরা আই হ্যাড দ্বারা গুণ করেছিলাম। ডেল ডেল ওয়াইয়ের আমরা ওয়াই বরাবর চেঞ্জ দেখবো এবং সেটাকে ওয়াই বরাবরই রাখবো, এবং যেটা আমরা শুধুমাত্র জেড অক্ষ বরাবর চেঞ্জ দেখবো এবং সেটাকে জেড অক্ষ বরাবরই রাখবো। এই কারণে আই জে কে এগুলো দরকার ছিল, কারণ আই জে কে এগুলো তোমাকে ডাইরেকশন দিয়ে দিচ্ছে সুন্দর করে। এটা ছিল হচ্ছে মেইন প্রথম ব্যাপার আর কি। এর পরবর্তীতে গতদিন আমরা হচ্ছে এই সরাসরি ডিডিএক্স ডিডিওয়াই ডিডিজেড এই টাইপের জিনিসগুলো দেখছি। সো আজকে শুরুতে আমরা যে কাজটা করব, হালকা একটু প্র্যাকটিস করে নিবা আজকের জন্য, পুরাটা ক্লাসের জন্যই লাগবে, ঠিক আছে? হালকা স্টার্টিং একটু ধরো যে আমি একটা ফাংশন বললাম, ধরো ফাই নামক একটা ফাংশন, ঠিক আছে? এটা বললাম হচ্ছে 3x⁵ y2 z⁻², ঠিক আছে? এই যে এই ফাংশনটা আছে, এই ফাংশনটাকে আমি এক্সের সাপেক্ষে চেঞ্জ করে মানে ডিফারেন্সিয়েশন করে দেখাবো, শুধু এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে দেখাবো, ওয়াইয়ের সাপেক্ষে আন্তরিক অন্তরীকরণ করে দেখাবো, এবং জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে দেখাবো, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? একদম বেসিক থেকে যাচ্ছে কিন্তু। তাহলে তো গতদিনের বেসিক ছিল পুরাটাই, এটার বেসিক ছিল পুরাটা, যেটা কিভাবে আসছে না আসছে আজকে সেখান থেকে আমরা কন্টিনিউ করতেছি। তাহলে প্রথমত খেয়াল করে দেখো, যদি আমরা এমন বের করতে চাই ডেল ডেল এক্স অফ ফাই, এটা মানে হচ্ছে শুধু এক্সের সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন, বাদ বাকি সব হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা মিনিং কি? তার মানে আমি একটু লিখে দিই, যেহেতু নোট করতেছো লিখে দিব যে শুধু এক্স এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন, এর মানে হচ্ছে শুধু এক্স চলক, এক্স হচ্ছে ভ্যারিয়েবল, বাদ বাকি সবাই ধ্রুবক। হ্যাঁ, তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে ধ্রুবক কে কে যদি ফাইন্ড আউট করি, 3 একটা ধ্রুবক অবশ্যই, এক্স তো ধ্রুবক না, এক্সই তো চলক। এখানে ওয়াই স্কোয়ার কিন্তু একটা ধ্রুবক হয়ে গেল, যদিও ওয়াইয়ের ভ্যালু ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু ওয়াই স্কোয়ার এখানে কি, এখানে একটা ধ্রুবক হয়ে গেল ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আর z⁻², এটাও হয়ে গেল একটা ধ্রুবক। তাহলে খেয়াল করে দেখো এখানে ধ্রুবক কে কে, 3y² z⁻²। তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি এখানে লিখতে পারো হচ্ছে এরকম, 3y² z⁻² হচ্ছে ধ্রুবক, আর x⁵ হচ্ছে চলক। গতদিন পড়ছিলাম মনে আছে, ধ্রুবকটা সামনে চলে আসে, ওইটাই হচ্ছে। তাহলে কি হবে তোমার, এখানে তুমি পাবা হচ্ছে 3y² z⁻² ইন্টু x⁵ এর ডিফারেন্সিয়েশন, তাহলে 5x⁴। মনে আছে তো এগুলা? কেন 5 হলো? পাওয়ারটা সামনে আসে এবং একটা পাওয়ার কমে যায়। তাহলে আলটিমেটলি তোমার অ্যান্সার কত আসে? 15, 3 × 5 = 15, x⁴ y² z⁻²। হ্যাঁ, আমরা আমাদের দক্ষতা লেভেলকে এখনই এমনভাবে নিয়ে যাব যে আমরা যেন এইটা লেখার পর সরাসরি এটা লিখতে পারি, ঠিক আছে? আমরা কি করব, আমরা এইটা লেখার পরে সরাসরি এটা লেখার চেষ্টা করব।
কারণটা কি? কারণ মাঝখানে এতগুলো লিখতে গেলে তোমার টাইম নষ্ট হবে, এবং এটা মানে তুমি যদি একবার বুঝে যাও তাহলে তুমি মুখে মুখেই করতে পারবা। কারণ 3y² z⁻² কি কনস্ট্যান্ট, তারপরে 5x⁴ হবে এটা ডিফারেন্সিয়েশন, তাহলে 3 5 হয় 15, x⁴ y⁴ z⁻²। তাহলে এটা গেল x এর সাপেক্ষে। হ্যাঁ, এখন হচ্ছে এটাকে যদি আমি y এবং z এর সাপেক্ষে করতে চাই, আমি নেক্সট পেজে যদি নিয়ে যাই, এটাকে কপি উপরে রাখলাম এটাকে। তাহলে আমি যদি এটাকে বের করতে চাই, সুতরাং ∇φ/del y, এটাকে ∇φ/del y এভাবে পড়া উচিত না, আমরা পড়ি, আমরা বাঙালিরা এটা পড়ি, কিন্তু এটা বলতে হয় del y of phi, ঠিক আছে আসলে, কিন্তু আমরা এটা বলে ফেলি আর কি। তো যাই হোক, এটা মানে কি? এটা মানে হচ্ছে del y of 3x⁵ y² z⁻²। তাহলে এখানে দেখে বোঝার কথা, কে হচ্ছে চলক, এখানে y হচ্ছে চলক, আর ধ্রুবক কে কে? ধ্রুবক হচ্ছে 3x⁵ এবং z⁻² হচ্ছে ধ্রুবক, শুধু y এর সাপেক্ষে পরিবর্তনটা দেখছি। তাহলে তোমার এখানে কত আসবে? আসবে হচ্ছে কত, 3 3-এর মতোই থাকবে, 3x⁵ থাকবে, y²-এরটা হবে 2y, পাওয়ারটা সামনে আসবে, একটা বার কমে যাবে, z⁻²। তাহলে তোমার কাছে থাকছে 6x⁵ y z⁻²। হ্যাঁ, ওই ক্লাসগুলো আগে শেষ করতে হবে। কেউ যদি ক্লাস লেকচার, রিদওয়ান, কেউ যদি ক্লাস লেকচার মিস দেয়, তোমাকে না, সবাইকে বলছে আর কি, তাহলে অবশ্যই ক্লাস লেকচার সিরিয়াল অনুযায়ী করে করে আসতে হবে। হ্যাঁ, হুটহাট কোনো ক্লাসে ঢুকবা না, হুটহাট কোনো ক্লাসে ঢুকলে বুঝবা না, ঠিক আছে, টাইম নষ্ট হবে, সিরিয়ালই আগাইতে হবে। ধরো z এর সাপেক্ষে করছি, হ্যাঁ, তাহলে কি কত হচ্ছে? 3x⁵ y² z⁻²। তাহলে এখানে খেয়াল করে দেখো, তোমার কনস্ট্যান্ট কে কে? 3x এবং y হচ্ছে কনস্ট্যান্ট, কারণ z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে 3x⁵ y⁴ z⁻², তাহলে পাওয়ারটা সামনে আসবে এবং একটা পাওয়ার কমে যাবে। তাহলে তোমার কাছে থাকবে হচ্ছে -6x⁵ y⁴ z⁻3। দেখো, এই পর্যন্ত যারা সাথে ছিল, আমার গতদিন থেকে ছিল, তারা কোনো সমস্যা পেয়েছ কিনা এই পর্যন্ত বুঝতে? আমরা আমাদের ফাউন্ডেশনটা করে ফেলছি, এখন হচ্ছে বিল্ডিংটা বানাই ফেলব, ঠিক আছে? একটা বিল্ডিং বানাইতে কি করতে হয়? নিচে পিলার গাঁথতে হয়, ফাউন্ডেশন করতে হয়, ফাউন্ডেশন করা শেষ, এখন বিল্ডিংগুলা এক একটা ফ্লোর বানাই ফেলবো, তাইলেই হয়ে যাবে সুন্দর। হ্যাঁ, ফাউন্ডেশন একদমই শেষ। তাহলে এই ছিল হচ্ছে আমরা আংশিক অন্তরীকরণ যে ব্যাপারটা, যে আমরা সহজে করতে পারি। এবার আসো, এবার খেয়াল করে দেখো, আমরা গতদিন পর্যন্ত যে জিনিসটা পড়েছিলাম, আমি যেটা একটু আগে লিখেছিলাম, সেটা হচ্ছে কি একটা ভেক্টর অপারেটর, তাই না? অবশ্যই একটা ভেক্টর, কারণটা কি? কারণ এটা হচ্ছে i j k আছে, তাই এটা একটা ভেক্টর। এখন মনে করে দেখো, ভেক্টরের 3 রকমের গুণ হয়, ভেক্টরের গুণ মনে আছে তো? 3 রকমের। কি কি হচ্ছিল? প্রথম কথা যেটা হচ্ছিল সেটা হচ্ছে এক নাম্বার যেটা, সেটা কি? সেটা হয় হচ্ছে স্কেলারের সাথে ভেক্টরের গুণ হলে পাওয়া যায় হচ্ছে একটা ভেক্টর। তারপরে কি কি ছিল? ছিল হচ্ছে একটা ভেক্টরের সাথে একটা ভেক্টরের ডট গুণ হলে পাওয়া যায় হচ্ছে একটা স্কেলার, ভেক্টর ডট ভেক্টর বললাম, ঠিক আছে? এবং ফাইনালি কি পাওয়া যায়? আরেকটা টাইপ, সেটা হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের ক্রস গুণফল হলে পাওয়া যায় হচ্ছে একটা ভেক্টর। ওকে, এবং গতদিন আমরা আরেকটা জিনিসও দেখিয়েছিলাম ফাইনালি, সেটা হচ্ছে 2 রকমের ফিল্ড আছে বা ক্ষেত্র আছে। একটা হচ্ছে স্কেলার ফিল্ড, কতদিনের লেকচারে ছিল এটা? ধরো উদাহরণ দিলাম একটা, i = 3x⁵ y⁴ z⁻3, একটু আগে যেটা দেখেছি। এটা স্কেলার কিভাবে বুঝবো? এটাতে i j k নাই, তাই এটা একটা স্কেলার, i j k থাকলে ভেক্টর হয়ে যেত। তার মানে আমরা যদি একটা ভেক্টরের ফিল্ডের উদাহরণ দেখি, ভেক্টর ফিল্ড, ধরো যে a ভেক্টর
2x³ y স্কোয়ার i হ্যাট মাইনাস ধরো যে 6x⁻² j হ্যাট z⁻² k হ্যাট ধরলাম একটা আর কি, ঠিক আছে, ইচ্ছা মতো ধরছি। সো এটা ভেক্টর ফিল্ড কেন? কারণ এখানে আই জে কে হাবিজাবি আছে, তো এগুলা হাবিজাবি থাকলে এটা একটা ভেক্টর হয়ে যায়, কারণ ডাইরেকশন থাকলে কি হয়ে যাবে, ভেক্টর হয়ে যাবে। তাহলে এই যে ভেক্টরের গুণ, খেয়াল করো, এটা ইটসেলফ একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আবার এর মধ্যে এর সাথে স্কেলারও আছে, ভেক্টরও হইতে পারে ফিল্ডের ব্যাপারে। তাহলে খেয়াল করে দেখো, এখানে যদি আমি ফিল্ড কথাগুলো লিখে দিই তাহলে কিন্তু আমার কাছে ভ্যারিয়েশনস চলে আসবে। কিরকম? আমি যদি বলি যে ভেক্টরকে স্কেলার সাথে গুণ করে যে ভেক্টর পাওয়া যাচ্ছে, আমি যদি এক কাজ করি ভেক্টর ইনটু স্কেলার ফিল্ড যদি দিয়ে দিই, স্কেলার ফিল্ড, তাহলে পাওয়া যাবে হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। দেখো সেম আইডিয়া, কিন্তু সেম বেসিকের উপরে আছে, এমন না যে আমরা নতুন কিছু লিখছি, আমরা যা জানি সেটাকেই জাস্ট লিখতেছি। একটা ভেক্টরকে স্কেলারের সাথে গুণ দিলে ভেক্টর পাওয়া যাচ্ছে, তাই না? তো তাই লিখছি। তারপরে আর কি কি হতে পারে, আরো দুইটা কেস তো হতেই পারে। আমরা এই যে ভেক্টরটাকে খেয়াল করো, এই ভেক্টরটাকে ভেক্টর না লিখে ধরো তুমি এভাবে লেখো, তুমি এখানে ভেক্টর না লিখে সরাসরি নাবলা দিয়ে লেখো, নাবলা কি একটা ভেক্টর, ঠিক আছে, নাবলা দিয়েই রাখো। নাবলার সাথে স্কেলারের গুণ হলে নাবলা যেহেতু একটা ভেক্টর, দ্যাটস একটা ভেক্টর পাওয়া যাবে। এখানে ভেক্টরের সাথে ভেক্টরের ডট গুণ হওয়া পসিবল। তাহলে খেয়াল করো, এখানে স্কেলারের সাথে গুণ হলে যা হওয়ার সেটা হয়ে গেছে, কিন্তু স্কেলারের সাথে কিন্তু আর গুণ নাই। এখন একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের দুই রকমের গুণ হতে পারে। কি কি? একটা হচ্ছে ভেক্টরের ইনটু ভেক্টরের ডট গুণ হতে পারে। তাহলে ভেক্টর, হ্যাঁ, নাবলা ইনটু ভেক্টর ফিল্ড, তাহলে পাওয়া যাবে হচ্ছে একটা স্কেলার ভ্যালু, তাই না? দেখো সবকিছু কিন্তু একদম বেসিক, ভেক্টরের সাথে ভেক্টরের ডট গুণফল দিচ্ছি, পাওয়া যাবে কি একটা স্কেলার। এবং ফাইনালি আমরা কি করতে পারি, একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের ক্রস গুণ দিতে পারি, তাহলে পাওয়া যাবে কি একটা ভেক্টর। দেখো আমরা যদি গুণগুলো শিখে থাকি তাহলে আমরা এটা পারবো। গুণ তো আমরা খুব ভালো মতোই শিখছি, তাই না? এই ভেক্টর ভেক্টরের ডট গুণে আমরা দুইটা ক্লাস করছি, ভেক্টর ভেক্টরের ক্রস গুণে আমরা দুইটা ক্লাস করার পরে ডট এবং ক্রস মিলে আরেকটা ক্লাস করছি, এবং এটা আমি প্রথম দিকে ভালো মতোই শিখাইছি। সো আমরা সব কিছুই জানি। এটাকে কি করলাম? কিছুই না, এখন যেটা আমরা ভেক্টর পেয়েছি এবং এখানে স্কেলারও আছে ভেক্টরও আছে, গুণগুলা কীরকম হতে পারে সেটা আমরা দেখছি। তাহলে প্রথম কথা দেখো, আমরা তিন টাইপের হচ্ছে অপারেশনস করতে পারবো এই নাবলা দিয়ে, ঠিক আছে? তিন টাইপের। এটা হচ্ছে টাইপ 1, টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2, এবং এটা হচ্ছে টাইপ 3। সো আমরা এক এক করে দেখবো এবং বলবো যে এগুলা হচ্ছে কি কি মিন করে বা কি বোঝায়, খায় নাকি মাথায় দেয়, ঠিক আছে, এবং এগুলার নাম কি কি হতে পারে। এই কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলতে পারো। এ পর্যন্ত বেসিক ডান। তাহলে খেয়াল করে দেখো, আমাদের টাইপ ভিত্তিক ভাবে যদি যাই তাহলে লেখো যে টাইপ 1। টাইপ 1 এ কি হচ্ছে, নাবলার সাথে একটা স্কেলারের গুণ দিচ্ছি, তাহলে পাচ্ছি হচ্ছে আমরা একটা ভেক্টর পাচ্ছি। একটা ভেক্টরের সাথে একটা স্কেলার গুণ দিলে ভেক্টর পাওয়া যাচ্ছে। খেয়াল করো নাবলা জিনিসটা কি, নাবলা জিনিসটা হচ্ছে আই হ্যাট ডেল ডেল এক্স জে হ্যাট ডেল ডেল ওয়াই প্লাস কে হ্যাট ডেল ডেল জেড। আচ্ছা, এখন এটার সাথে ধরো যে তুমি এটার সাথে হচ্ছে ওই ফাই যেটা ছিল 3x⁵ y স্কোয়ার z⁻², তুমি কি করেছো, এই নাবলার সাথে স্কেলারটা গুণ দিয়েছো, বা তুমি বের করছো এরকম, বা বলতে পারছো এরকম। এটার করার ফলে কি হবে, তুমি লিখতে তো পারবা, লেখো, সমস্যা নাই, লিখতে কোনো সমস্যা নেই। আমি দেখাচ্ছি যে এটা কি মিন করছে আসলে।
মিনিংটা না বুঝলে মনে থাকবে না। তাহলে এটা কি হলো 3x⁵ y⁴ 2z⁴ -2। আচ্ছা, এইটা কি মিন করছে? প্রথম কথা হচ্ছে আমরা যদি একদম বেসিক দেখি যে ধরো আমার কাছে একটা গ্রাফ আছে, হ্যাঁ, আমার কাছে একটা গ্রাফ আছে, আর গ্রাফটা হচ্ছে এরকম, এটা হচ্ছে y অক্ষ এবং এটা হচ্ছে x অক্ষ। আমি যদি এই গ্রাফে সামহাউ বের করি যে কোনো একটা পয়েন্টে, ধরো যে এই পয়েন্টটা হচ্ছে ধরো যে x1, এটা y1, তাহলে এটা হচ্ছে x1 y1 পয়েন্ট। আমি যদি বের করতে চাই যে কোনো একটা পয়েন্টে এই গ্রাফটা বাড়তেছে নাকি কমতেছে, মানে বুঝো কিন্তু বাড়তেছে নাকি কমতেছে বলতে খেয়াল করে দেখো এই গ্রাফটা, এই গ্রাফটা তো এমনি এমনি যাচ্ছে, তাই তো? আমি বের করতে চাচ্ছি প্রেডিকশন আর কি, যে এখানে যে আমি একটা ভ্যালু বের করব ওই ভ্যালুটা আমাকে বলবে যে এই গ্রাফটা পরবর্তীতে বাড়বে নাকি কমবে, ঠিক আছে? মানে বেড়ে যাবে নাকি যে কমে যাবে আর কি। এমনও তো হতে পারতো গ্রাফটা এরকম নামতে পারতো, তাহলে এখানে গিয়ে কি হতো, এখানে যাওয়ার পর কমে যেত, তাই না? সো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু বাড়তেছে। সো আমি এই পয়েন্টে এসে প্রেডিকশনটা চাই। প্রেডিকশনটা কেন চাই? কারণ আমাদের অনেক বড় বড় ক্যালকুলেশনের সময় আমরা আঁকাইতে হয়তো পারবো না, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে ইকুয়েশনস থাকবে। সো ইকুয়েশন থেকে যে কোনো একটা পয়েন্ট আমি যদি প্রেডিকশন বের করতে পারি, তাহলে গ্রাফ না আঁকিয়েও ম্যাজিকের মতোই বলতে পারবো যে এটা বাড়বে নাকি কমবে, ঠিক আছে? যেরকম এটা কোথায় কোথায় দরকার হয়, ধরো যে করোনার টাইমে প্রতিদিন কি লেভেলে রোগী পাওয়া যাচ্ছিল সেটা দেখে কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছিল যে পরবর্তী দিনের রোগী কীরকম হবে। বা হচ্ছে আমাদের আবহাওয়ার বার্তা কিন্তু প্রেডিকশন করা হয়, এবং প্রেডিকশন কিন্তু অনেকটা যে গ্রাফিক্যাল প্রসেসের উপরে ডিপেন্ড করে আর কি। আমরা দেখি যে এই নর্মালি এখানে কি হয়, গ্রাফটা বাড়ে নাকি কমে, মানে তাপমাত্রাটা বাড়তে থাকে নাকি কমতে থাকে, এগুলা কিন্তু সব প্রেডিকশন করা হয় সায়েন্টিফিক পদ্ধতিতেই। সো ওই রকম একটা পদ্ধতি যে আমি দেখতে চাই কি হচ্ছে এখানে বাড়বে কিনা। সো এটা বাড়বে কিনা এটা বোঝার একটা ওয়ে হচ্ছে যে কোনো একটা পয়েন্টের ঢাল বের করা। ঢাল মানে হচ্ছে এই যে এরকম একটা সরল রেখা পাওয়া যাবে এই পয়েন্টে, হ্যাঁ, এবং এটা হচ্ছে এই সরল রেখার ঢাল বের করলে তুমি বুঝতে পারো যে এটা বাড়বে নাকি কমবে। যদি ঢাল হয় পজিটিভ তাহলে সেটা বাড়বে, যদি ঢাল হয়ে যায় নেগেটিভ তাহলে সেটা কমে যাবে। পজিটিভ ঢাল মানে বাড়তেছে, ঢালু এইভাবে বাড়বে, ঠিক আছে? সো এখন এই ঢালুটা বা ঢাল জিনিসটা এই ইকুয়েশনস থেকে বা এই গ্রাফ থেকে কেমনে পাওয়া যায়, বা ইকুয়েশন দেওয়া থাকলে কেমনে পাওয়া যাবে, সেটা হচ্ছে খুবই সোজা। সেটাকে আমরা বের করি হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন কীরকম সেটা দিয়ে, ঠিক আছে? আমরা দেখব এটা মানেটা কি। এটা মানেটা হচ্ছে আমি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, মানে আমি যদি একটু সামনে আগাই, ধরো যে আমি এখানে ছিলাম, আমি যদি একটু সামনে আগানোর পরে তাহলে একটু এক্স এর পরিবর্তন হলো। এই যে আগালাম এর পরে ওয়াইটা কি বাড়তেছে নাকি কমতেছে, খেয়াল করো ওয়াই এর ভ্যালু এখানে একরকম, এখানে কিন্তু বাড়তেছে। এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন যদি পজিটিভ হয় তাহলে ঢালটা পজিটিভ হবে অটোমেটিক। কিন্তু যদি এমন হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনটা নেগেটিভ, মানে যদি এমন হইতো এটা বাড়তেছে না বরং কমতেছে, তুমি সামনে যাচ্ছ এক্স এ অথচ ওয়াই এর ভ্যালুটা কমে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে বেসিক্যালি এটা দ্বারা প্রকাশ করে কি, এটা দ্বারা প্রকাশ করে হচ্ছে ঢাল, ঠিক আছে? এটা দ্বারা প্রকাশ করা হচ্ছে ঢাল, বা একটা ফাংশন বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে। সো গতদিনই দেখো আমি কিন্তু যে বৃদ্ধি বা হ্রাস নিয়ে কিন্তু কথা বলেছিলাম, হ্যাঁ, গতদিনে আমি বৃদ্ধি বা হ্রাস নিয়ে আমি যখন কথা বলেছিলাম তখন কিন্তু আমি বলছিলাম যে এই কারণেই কিন্তু আমাদের এটা লাগছে। সো আমি খেয়াল করে দেখো, এখন আমি যদি এটাকে একটু করি, কি বলে যে একটু সাজায় লিখি, তাহলে তুমি খেয়াল করে দেখো আই হ্যাড ডেল এক্স 3x⁵ y² z⁻² আসবে, জাস্ট গুণ করছে আর কি, প্লাস জে ডেল ওয়াই 3x⁵ y⁴ z⁻² আসবে, প্লাস কে ডেল জেড 3x⁵ y⁴ z⁻² আসবে, ঠিক আছে? তা তুমি খেয়াল করে দেখো এখানে তোমার কাছে তিনটা আলাদা আলাদা জিনিস আসতেছে। এইটা কি মিন করে? এইটা মিন করে হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে ঢাল কেমন, এটা মিন করে যে এক্স এর সাপেক্ষে ঢাল, ফাংশনের ঢালটা কেমন, বাড়তেছে নাকি কমতেছে। এইটা মিন করে ওয়াই অক্ষের সাপেক্ষে ঢাল,
এইটা বলতে যে এতটুকু, হ্যাঁ, এবং এইটুকু মিন করে হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে ঢাল। মানে আমরা 3D ভাবে, এটা কিন্তু পুরোটা 3D হয়ে গেল জিনিসটা, হ্যাঁ, এটা কিন্তু কি 3D হচ্ছে, খেয়াল করো 3 ডাইমেনশনাল। আমরা দেখছি কি এক্স অক্ষে বাড়তেছে কিনা, আমরা দেখতেছি ওয়াই অক্ষে বাড়তেছে কিনা, এবং আমরা দেখতেছি জেড অক্ষে বাড়তেছে কিনা। খেয়াল করো এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন ঢাল, তো আমি এক্স এর সাপেক্ষে পুরো সিস্টেমের পরিবর্তন দেখছি, এক্স এর সাপেক্ষে ঢাল, ওয়াই এর সাপেক্ষে ঢাল, জেড এর সাপেক্ষে ঢাল। তো এই যে ঢাল 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 এই ব্যাপারগুলোকে এই ঢালুতা না বলে এই ক্ষেত্রে এই ভেক্টর বা এই টাইপের ক্ষেত্রে বলা হয় হচ্ছে ডাইভারজেন্স, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে ডাইভারজেন্স, সরি গ্রেডিয়েন্ট আমি ভুলে বলছি, গ্রেডিয়েন্ট, ঠিক আছে, গ্রেডিয়েন্ট বলা হয়। গ্রেডিয়েন্ট মিনি রকম কিন্তু ঢাল, ঠিক আছে, গ্রেডিয়েন্ট মানে কিন্তু ঢালই বোঝায়, কিন্তু সেটা তলের ক্ষেত্রে বোঝায়, ঠিক আছে, তলের ক্ষেত্রে। আর সরল রেখার জন্য নর্মালি বোঝায়, নর্মাল যে ঢালটা সেটা। তলের জন্য গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ঢাল মানে হচ্ছে কোনো কিছু কি কত কোণে আনত, সেটা কি বাড়তেছে নাকি কমতেছে, সেটা বলা যায় গ্রেডিয়েন্ট দ্বারা। ধরো যে তোমাকে একটা কথা বললাম, ছোট্ট একটা কথা, ধরো যে একটা উদাহরণ দিই গ্রেডিয়েন্টের। ধরো যে তোমার কাছে, ধরো এটা তুমি, এটা ইউ, তোমার কাছে হচ্ছে 100 টাকা আছে, অথচ তোমার ফ্রেন্ডের কাছে হচ্ছে 500 টাকা আছে। তাহলে তুমি যদি এক কাজ করো, টাকার পরিমাণ যদি প্লট করো, ঠিক আছে, টাকার পরিমাণ, তাহলে তোমার টাকার পরিমাণ হচ্ছে 100 টাকা হবে, আর তোমার ফ্রেন্ডের টাকার পরিমাণ হবে 500 টাকা। খেয়াল করছো? তাহলে তোমার টাকা মনে করো 100 টাকা এখানে, আর তোমার ফ্রেন্ডের টাকা ধরো যে 500 টাকা এখানে। সো আমি বলতে পারবো তোমার আর তোমার ফ্রেন্ডের মধ্যে, এটা আমি বলতে পারবো হচ্ছে টাকার পরিমাণের গ্রেডিয়েন্ট অনেক হাই, টাকার পরিমাণের গ্রেডিয়েন্ট অনেক হাই, ঠিক আছে, 100 টাকা 500 টাকা। সো টাকার পরিমাণের যে গ্রেডিয়েন্টসটা খেয়াল করে দেখো, এখন যদি এমন হইতো যে তোমার ফ্রেন্ডের কাছে, সাপোজ তোমার ফ্রেন্ডের কাছে ধরো যে আমি যদি জাস্ট আরেকবার এটাকে আঁকাই, ধরো যে তোমার কাছে আছে হচ্ছে 100 টাকা, আর তোমার ফ্রেন্ডের কাছে আছে ধরো 200 টাকা। তাহলে তোমার কাছে 100, তোমার ফ্রেন্ডের কাছে 200। সো এখানে কিন্তু গ্রেডিয়েন্ট লো, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু গ্রেডিয়েন্ট হাই গ্রেডিয়েন্ট। কথা বুঝছো? ডিফারেন্স বোঝায় আর কিছুই না, গ্রেডিয়েন্টস দ্বারা ডিফারেন্স বোঝায় যে কতটুকু বাড়তেছে, কি পরিমাণে বাড়তেছে, অনেক বেশি না অনেক কম। তো খেয়াল করে দেখো, আমরা যদি ব্যাক করি বা গ্রেডিয়েন্ট দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে কীরকম পরিবর্তন সেটাকে তুমি এক্স অক্ষেই রাখতেছো, ওয়াই অক্ষের সাপেক্ষে পরিবর্তন সেটাকে তুমি ওয়াই অক্ষেই রাখতেছো, জেড অক্ষের সাপেক্ষে পরিবর্তন সেটাকে তুমি জেড অক্ষেই রাখতেছো। তাহলে তুমি খেয়াল করে দেখো, এতটুকু কিন্তু তোমরা পারবা। এখন এতটুকু আমি একটু আগে শিখাইছি, কি শিখাইছিলাম? 3, এটা তো 3। তাহলে খেয়াল করে দেখো, তোমার কাছে যেটা থাকবে এক্স এর সাপেক্ষে পরিবর্তন 3y² z⁻² ইন্টু x⁵ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে, তাই না? তাহলে 5x⁴ I হ্যাড প্লাস কি হচ্ছে 3x⁵ y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে জেডটাও হচ্ছে কনস্ট্যান্ট, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে টুয়াইস y j হ্যাড প্লাস জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এটা হচ্ছে 3x⁵ y²
-2 z টু দি পাওয়ার -3। পাওয়ারটা এক বাড়বে, পাওয়ারটা সামনে আসবে এবং একটা পাওয়ার কমে যাবে, তাই না? তাহলে এই হচ্ছে কে হ্যাট। তাহলে তোমার কাছে যেটা আসে হচ্ছে গ্রেডিয়েন্ট, সেটা আসবে হচ্ছে 3 × 5 = 15 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 2 z টু দি পাওয়ার -2 i হ্যাট প্লাস কত হচ্ছে 3 × 6 x টু দি পাওয়ার 5 y z টু দি পাওয়ার -2 j হ্যাট প্লাস তোমার কাছে হচ্ছে হলো মাইনাস চলে আসবে আর কি, এখানে -6 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 2 z টু দি পাওয়ার -3 k হ্যাট। তাহলে তুমি খেয়াল করে দেখো একটা স্কেলার ক্ষেত্রের যে গ্রেডিয়েন্ট হচ্ছে, ঠিক আছে, একটা স্কেলার যে ক্ষেত্র পাচ্ছিলাম আমরা, সেটার যে গ্রেডিয়েন্ট সেই গ্রেডিয়েন্টটা কি হচ্ছে? গ্রেডিয়েন্টটা হচ্ছে হলো একটা ভেক্টর রাশি, এবং তাই পাওয়া উচিত ছিল। একটা স্কেলার ক্ষেত্রের সাথে তুমি কি করছো? ভেক্টর গুণ দিচ্ছ বেসিক্যালি, তাহলে ভেক্টরই পাবা। স্কেলারের সাথে ভেক্টর গুণ দিলে ভেক্টরই পাওয়া যাচ্ছে, ঠিক আছে? স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা কিন্তু এমসিকিউতেও দেয় সরাসরি, অনেকে এগুলো মুখস্থ করে, মুখস্থ করার কোনো ফ্যাক্টরি না এটা, ঠিক আছে? তাহলে একটু লিখে নাও। সুতরাং আমরা বলতে পারছি একটা স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে তোমাকে যদি উল্টা প্রশ্ন করা হয়, ধরো যে তোমাকে প্রশ্ন করা হলো একটি স্কেলার ক্ষেত্রকে ভেক্টরে রূপান্তরিত করতে কোন অপারেশন করতে হয়? অ্যান্সার ইজ গ্রেডিয়েন্ট। শেষ, গ্রেডিয়েন্ট বের করলেই হয়। ওকে, দেখো এ পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? তাহলে আমরা একটা নর্মাল একটা করে আমরা এইটার শেষ করে দিব আর কি, মানে এই টপিকটা টাইপ 1। খেয়াল করবো আমরা টাইপ 1-এ আছি। আমরা কি করছিলাম? আমরা একটা স্কেলারের সাথে ভেক্টরের গুণ দিচ্ছিলাম, স্কেলারের সাথে ভেক্টর গুণ করে ভেক্টর ফিল্ড পাচ্ছি। এরপর আমরা টাইপ 2 আর টাইপ 3-তে চলে যাব। একবার যেহেতু টাইপ 1 পড়ে ফেলছো, এখন আর খুব একটা সময় লাগবে না, ঠিক আছে? এখন আর খুব একটা সময় লাগবে না। যেরকম এখানে একটা আছে, আমি তোমাদের এটা করাই। হ্যাঁ, এখানে বলা আছে আর কি, এক কাজ করো, আমি দাঁড়াও এক কাজ করি, এটা তো আছেই, তুমি এক লেখো যে এভাবে, আহা দাঁড়াও সমস্যা, আচ্ছা এটা এভাবে রাখো আর কি, আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে লেখো যে 5 = 3x² y5z³ প্লাস z³ y হলে 1 -1 1 বিন্দুতে, আচ্ছা হলে এভাবে লেখো, তারপর লেখো কয়েকটা প্রশ্ন লেখো আর কি। তাহলে আমি এটাও সরাই দিই, তাহলে জ্ঞানজাম চলে যাবে। লেখো যে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে এভাবে লেখো, ডেল মানে নাবলা ফাই ইকুয়াল টু হোয়াট। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, 2 নাম্বার প্রশ্ন লেখো এইভাবে যে নাবলা ফাই এর ভ্যালু ইকুয়াল টু হোয়াট। ওকে, 3 নাম্বার প্রশ্ন লেখো যে কীভাবে লিখবা, লেখো যে 1 -1 1 বিন্দুতে নাবলা ফাই ইকুয়াল টু হোয়াট। এবং 4 নাম্বার লেখো যে 1 -1 1 বিন্দুতে
নাবলা ফাই এটার ভ্যালু ইকুয়াল টু ভাগ, ঠিক আছে? একটু তোলো, একই টাইপের প্রশ্ন আর কি, একই টপিক সম্পর্কিত। দেখো এখানে নাবলা ফাই বলতে যা বোঝায় এখানে তোমাকে বুঝে নিতে হবে নাবলা ফাই কি। ফাই ফাই কি একটা স্কেলার, তোমাকে দেখতেই হবে এটা কি একটা স্কেলার দেখতে হবে, যেহেতু ফাই কি একটা স্কেলার, সুতরাং নাবলা ফাই মানে হচ্ছে নাবলা ফাই ইকুয়াল টু হচ্ছে তুমি লিখতে পারবে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই, এভাবে আর কি, গ্রেডিয়েন্ট অফ ফাই, ঠিক আছে? বা ফাই এর গ্রেডিয়েন্ট আর কি। তোমাকে প্রশ্ন অনেক সময় সরাসরি এটা বলতে পারে গ্র্যাড ফাই কত, এটা যা গ্র্যাড ফাই কত একই কোয়েশ্চেন, ঠিক আছে? সেম, বা ফাই এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো, সেম জিনিস। তাহলে 1 নম্বরের জন্য নাবলা ফাই আই ডেল ডেল এক্স ফটাফট লিখে নিবা আর কি, প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ইন্টু ফাই হচ্ছে 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 5 জেড টু দি পাওয়ার কিউব প্লাস জেড কিউব ওয়াই। ভেক্টরের এটা শেষ ক্লাস, এই ক্লাস করো না, হুটহাট এসে বলো ভেক্টরের কয়টা ক্লাস লাগবে। ক্লাস করছো তুমি? বলো, আমি কয়বার বলবো যে এটা শেষ ক্লাস, বলতে হবে, বলো। ক্লাস না করে হুটহাট এসে জিজ্ঞেস কেন করো? শেষ ক্লাস, আমাদের অনেক দিন হয়েছে ভেক্টরে। যাই হোক, তাহলে দেখো 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 5 জেড টু দি পাওয়ার কিউব প্লাস জেড কিউব ওয়াই প্লাস জে হ্যাট del del y 3x square y to the power 5 z cube plus z square y plus k del del z 3x square y to the power 5 z to the power cube plus z cube y। এখন দেখো এটা মুখে মুখে করতে হবে, ঠিক আছে? এখন আর এত টাইম নেওয়া যাবে না। প্রথমে তুমি কি করবে? প্রথমে আমরা করবো হচ্ছে এইটা, এতটুকু, তাই না? এতটুকু। তাহলে আই হ্যাট ইনটু এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবা তখন কে কে কনস্ট্যান্ট, 3y টু দি পাওয়ার 5 আর জেড কিউব হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটাতে তোমার যেটা হবে, আমি একবারে করি, 3y টু দি পাওয়ার 5 জেড কিউব তো হচ্ছেই, আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে পাবা হচ্ছে 2 সামনে আসবে, পাওয়ার 1 কমে টয়েস এক্স, তাহলে তুমি আলটিমেটলি পাবা হচ্ছে 2 চলে আসবে, তাহলে 6x y 5 জেড কিউব, ঠিক আছে? প্লাস এইটা যেটা খেয়াল করে দেখো জেড কিউব ওয়াই, জেড একটা ধ্রুবক এক্স এর সাপেক্ষে, ওয়াই একটা ধ্রুবক এক্স এর সাপেক্ষে, দ্যাটস ওয়াই এটার ডিফারেন্সিয়েশন আসবে 0। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত হয়? 0 হয়ে যায়, তাই না? হ্যাঁ, 16টা ক্লাস মিস গেছে, তুমি ই করো, তুমি মিস করেই রাখো, তোমাকে কি বলবো? হ্যাঁ, 16টা ক্লাস মিস গেছে, আয়সা বলতেছে ক্লাস মিস গেছে, কি করবা বলো? ফাঁকি কেন দিছো আগে সেটা বলো। অসুস্থ হয়েছিল, অসুস্থ হলে কিছু বলার নেই, অসুস্থ না হলে ফাঁকি কেন দিচ্ছে এটার দিতে হবে, জবাব দেহিতা দিতে হবে, তারপরে ক্লাস করতে হবে। এই দেখো এখানে কি হয়েছে, ওয়াইয়ের সাপেক্ষে, সরি হ্যাঁ ওয়াইয়ের সাপেক্ষে যখন করবা তাহলে এক্স আর জেড হচ্ছে কনস্ট্যান্ট, 3ও কনস্ট্যান্ট, তাহলে 5 ওয়াই টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে, তাই না? তাহলে কত আসবে? 5টা সামনে আসবে এবং ওয়াইয়ের পরে 1 কমবে, 5 ওয়াই টু দি পাওয়ার 4 হবে। তাহলে 5 ওয়াই টু দি পাওয়ার 4 যদি এখানে আসে তাহলে তোমার কাছে 15 চলে আসবে, 3 5 15, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 জেড কিউব প্লাস, খেয়াল করে দেখো ওয়াইয়ের সাপেক্ষে এটারও করতে হবে কিন্তু প্লাস আকারে এবার, কারণ এখানে ওয়াই আছে, তাহলে জেড স্কোয়ার হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, ওয়াই কি ধ্রুবক, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন আসবে কত? 1, তাই না? কতদিনে আমরা এগুলো করছি, তাহলে এখানে কত আসবে? শুধু জেড স্কোয়ার আসবে, শুধু জেড স্কোয়ার প্লাস কে হ্যাট জেড এর সাপেক্ষে, খেয়াল করে দেখো 3 জেড স্কোয়ার আসবে, তাহলে 3 3 9, 9x স্কোয়ার ওয়াই 5 জেড স্কোয়ার প্লাস জেড এর সাপেক্ষে করছে কিন্তু ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে জেড এর সাপেক্ষে পড়লে 3 জেড স্কোয়ার ওয়াই। তাহলে এই গেল হচ্ছে তোমার কি, এই গেল হচ্ছে 1 নাম্বারটার অ্যান্সার, ডান, নাবলা ফাই ডান, এতটুকুই অ্যান্সার। হ্যাঁ,
এতটুকুই হচ্ছে এটার অ্যান্সার। 2 নাম্বারটা কি বলেছে, নাবলা ফাই এর ভ্যালু, সুতরাং নাবলা ফাই এটার ভ্যালু ইকুয়াল টু হচ্ছে রুট ওভার, একটা ভেক্টরের ভ্যালু তো আমরা বের করতে জানি কি করতে হয়, সবগুলা স্কয়ার, তাই না? তাহলে 6xy5z কিউব স্কয়ার প্লাস 15x স্কয়ার y টু দি পাওয়ার 5z কিউব প্লাস z স্কয়ার স্কয়ার প্লাস 9x স্কয়ার y5 z স্কয়ার প্লাস 3z স্কয়ার y স্কয়ার, এতটুকুই আকারে রেখে দিবা। এরপরে তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু ওইভাবে আর দরকার নাই, ঠিক আছে? তুমি জাস্ট এটুকু শো করলেই হবে যে তুমি পারো, কারণ এখানে খুব একটা তোমার বাহাদুরি নাই এটা সলভ করার ক্ষেত্রে। হ্যাঁ, কেউ যদি চিন্তা করে যে এটা একদম অনেক সরলীকরণ করে বাহাদুরি করবো, দরকার নাই, ঠিক আছে? কোনো লাভ নাই করে আর কি। 2 নাম্বার ডান। 3 নাম্বারটা, 3 নাম্বার আর 4 নাম্বার বেশি আসে, ঠিক আছে? এটা বেশি আসে 3 এবং 4। সো 3 নাম্বারটা কি বলেছে, 3 নাম্বারটা বলেছে হচ্ছে 1 - 1 1 বিন্দুতে, 1 - 1 1 মানে কত, x এর ভ্যালু 1, y এর ভ্যালু -1 আর z এর ভ্যালু 1 হলে এটা কত, তাহলে ফাই এটা হয় লিখবো 1 - 1 1 বিন্দুতে ইকুয়াল টু, লেখো। তাহলে খেয়াল করো প্রত্যেক জায়গায় x y z এর ভ্যালুগুলো বসাইতে হবে। তাহলে i হ্যাট, এর একটু থার্ড ব্র্যাকেট দিলাম, x 3 ইন্টু x এর ভ্যালু 1, y এর ভ্যালু -1 টু দি পাওয়ার 5, z এর ভ্যালু 1 টু দি পাওয়ার কিউব প্লাস j হ্যাট 15 x এর ভ্যালু 1 স্কয়ার, y এর ভ্যালু -1 টু দি পাওয়ার 4, z এর ভ্যালু 1 কিউব প্লাস 1 স্কয়ার। একটু খেয়াল রেখো আমার সাথে হিসাবটা ঠিকঠাক হচ্ছে কিনা, এক্স ওয়াই জেড ঠিকঠাক বসাতে পারছে কিনা। 9x এর এটা তাহলে সরানো লাগবে, 9x এর ভ্যালু হচ্ছে 1, আরে 1 স্কয়ার -1 টু দি পাওয়ার 5 1 স্কয়ার প্লাস 3 1 স্কয়ার। বাপরে, এখানে এক্স্যাক্ট ভ্যালু চলে আসবে তোমার কাছে। হ্যাঁ, দেখো কত আসে, -1 এর টু দি পাওয়ার 5 করলে -1ই আসে, তাহলে 6 থাকবে, তাহলে -6i হ্যাট। 15 সাথে -1 টু দি পাওয়ার 4 করলে শুধু +1 আসে, তাহলে হচ্ছে শুধু +1, তাহলে 15, এটা হচ্ছে প্লাস, আচ্ছা 15 এখানে আর একটা 1 আছে, এখানে 16, তাহলে 16j হ্যাট। আর এখানে কত, এখানে হচ্ছে 9 আর এখানে -1 আসবে, তাই না? টু দি পাওয়ার 5 আছে, তাহলে -9 প্লাস 3, -9 প্লাস 3 করলে -6 কে হ্যাট। তাহলে এটা হচ্ছে অ্যান্সার আর কি 3 নাম্বারের। এটা হচ্ছে অ্যান্সার। 4 নাম্বারে কি বলেছে, 4 নাম্বারে তোমাকে বলেছে হচ্ছে এই যে এটা বের করলে এটার ভ্যালু, তাহলে ওই বিন্দুতেই যেহেতু বের করেছো ওই বিন্দুতেই ভ্যালুটা, মানে এটার ভ্যালু আর কি √6 স্কয়ার প্লাস 16 স্কয়ার প্লাস -6 স্কয়ার একক কত, √82 একক। ডান। দেখো গ্রেডিয়েন্টের এর চেয়ে কঠিন কিছু আসার কোন, কঠিন বলতে কিছু না, মানে এর বাইরে কিছু আসার সম্ভাবনা নাই গ্রেডিয়েন্টের। এর বাইরে কিছু আসবে না, যা শিখছো এতটুকুই। তাহলে এটা গেল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এখন তাহলে আসো আমরা হচ্ছে আবার একটু ব্যাক করি, টাইপ 1-এ ছিলাম, তাহলে টাইপ 2-তে কি হবে? টাইপ 2-তে আমরা একটা ভেক্টরের সাথে একটা ভেক্টরের কি দিব, ক্রস গুণ দিব, সরি ডট গুণ দিব। তাহলে একটা ভেক্টর অপারেটরের সাথে নাবলার সাথে আমরা যে কোনো একটা ভেক্টর ফিল্ডের কি করব, ডট গুণ দিব, এবং এটার অ্যান্সারে আমাদের অবশ্যই স্কেলার পাইতে হবে, কারণটা কি ডট করলে স্কেলার পাওয়া যায়। তো চলো তাহলে আমরা একটা ভেক্টর অপারেটর নেই বা একটা চিন্তা করি। সো ধরো যে এ ভেক্টর হচ্ছে এটা, যে কোনো একটা ভেক্টর, এ হচ্ছে যে কোনো একটা ভেক্টর। আমি যখন এটার সাথে কি করব, এটা ডট এটা করে দিব, ঠিক আছে?
এটা ডট এটা করে দিব, তখন কি হবে, এটাকে ধরো যে এইভাবে এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট জায়গাটা চিন্তা করলাম। তাহলে এটা যখন ডট করবা তাহলে ডট, আচ্ছা নাবলাটা আগে লিখি, বুঝছো, নাবলাটা আগে লিখি, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। তাহলে আমরা কি করব, ডট গুণ করব। তাহলে খেয়াল করে দেখো, আই হ্যাটা সবগুলা গুণ হবে, তাই তো? তাহলে ডেল ডেল এক্স এর সাথে এ এক্স গুণ হবে প্লাস ডেল ডেল ওয়াই এর সাথে এ ওয়াই গুণ হবে প্লাস ডেল ডেল জেড এর সাথে এ জেড গুণ হবে। আবির নেওয়াজ বলছো যে দাদা আমাদের সাইকেল 2 থেকে উইকলি এক্সাম প্লাস চ্যাপ্টার ক্লোজিং মেগা এক্সাম থাকবে উইথ অ্যাট্রাকটিভ। আমি বলি এক্সাম কি কি থাকবে? তোমরা স্টেপ 1-এ শেষ করলে আজকে, তাই না? মানে সাইকেল 2-তে না, সাইকেল 1 থেকেই থাকবে এগুলো আর কি। এখন তোমরা যেটা করবা, প্রথমত একটা বড়সড় একটা এক্সাম দিবা, ঠিক আছে? সুপার এক্সাম আর কি, সুপার এক্সাম, যেটাতে তোমার হচ্ছে প্রথম অবস্থায় স্টেপ 1 শেষে তোমাকে এখানে কিছু জিনিস দিয়ে টেস্ট করা হবে। ধরো যে কিছু এমসিকিউ দেওয়া হবে, কিছু সিকিউ দেওয়া হবে, বা কিছুই তোমার হচ্ছে অ্যাডমিশন লেভেলের প্রশ্ন দিয়ে প্রথম টেস্ট আর কি, ফার্স্ট লেভেলের। স্টেপ 2, জানোই তো আমরা স্টেপ 2-তে যাবো কিছুদিন পরে, মানে একটা ক্লাস থাকবে স্টেপ 2 এর সিকিউ রিভিশন ক্লাস। তো সেটার পরে তোমাকে হচ্ছে সিকিউ হচ্ছে এক্সাম আরেকটা থাকবে আর কি। তাহলে কয়টা এক্সাম হলো? 2টা এক্সাম হলো। স্টেপ 3 এমসিকিউ রিভিশন ক্লাস, ওইটার পরে আরেকটা এমসিকিউ এক্সাম থাকবে, বুঝছো? আর স্টেপ 4 এটা হচ্ছে ওই যে কি ছিল, অ্যাডমিশন রিভিজিট না? এটার পরেও তোমার অ্যাডমিশন টাইপের একটা এক্সাম থাকবে। সো দেখো তুমি গুনো কয়টা এক্সাম আছে আর কি। 1 2 3 4। প্রথম এক্সামে হয়তো সব পারবা না, কারণ এখানে জাস্ট মেইন ক্লাস করার পরে তোমাকে টেস্ট করা হবে, কিন্তু সেকেন্ড এক্সামগুলোতে তোমার এটাতে ইমপ্রুভমেন্ট হবে আর কি। সিকিউতে তুমি যে মার্কস পাইছো সেটা হচ্ছে বেশি আসবে, এমসিকিউতে আরেকটু ইমপ্রুভমেন্ট হবে, ফাইনালি অ্যাডমিশন টাইপের প্রশ্নে আরেকটু ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, ইমপ্রুভড হবে যাবে আর কি। যাই হোক, এখানে আসি, এটা পাবো তো। তুমি এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আই জে কে নাই, তাই তো? খেয়াল করে, এখানে আই জে কে বলতে কিছু নাই। তাই কি একটা স্কেলার, সুতরাং এটা স্কেলার আসবে। মানে কি, শুধু মান থাকবে, কোনো ডাইরেকশন থাকবে না। কিন্তু প্রথম আমাদের তো এটা গেল হচ্ছে মনে করো ম্যাথমেটিক্যাল ব্যাপার আর কি, যে হ্যাঁ আমি ম্যাথমেটিক্স করে বুঝলাম যে মান থাকবে, কিন্তু এই মানটা কি বের করতেছে এটা আমাকে বুঝতে হবে এখন, হ্যাঁ, যে মানটা কি মিন করলো। এটা নর্মাল, তুমি যদি নর্মাল ভোটার 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 করে পড়ে যাও, পড়াই হয়ে যাবে, তুমি ম্যাথমেটিক্যাল ভাবে বুঝলা, কিন্তু এটার বেসিকটা বা এটার মানটা কি নির্দেশ করছে সেটা কিন্তু বোঝা গেল না। তো খেয়াল করো, আমরা একটা ভেক্টর, এগুলা কিন্তু আমরা খেয়াল করে দেখি, এ কিন্তু কি একটা ভেক্টর ফিল্ড, তাই না? এটা একটা ভেক্টর ফিল্ড এ, আমরা ভেক্টরের সাথে কাজ করতেছি, কিন্তু এবার স্কেলারের সাথে কাজ করা শেষ অলরেডি। ভেক্টরে কি করছে, আমরা ডট গুণ দিচ্ছি এবার। তাহলে যে কোনো একটা ভেক্টর ফিল্ড ধরলা যে তুমি চিন্তা করলে হচ্ছে তোমার এলাকার বায়ু প্রবাহ, ঠিক আছে? তোমার এলাকার বায়ু প্রবাহ, ধরো যে আমি চিন্তা করলাম হচ্ছে তোমার এলাকার ম্যাপ আঁকি আর কি। তোমার এলাকার ম্যাপ ধরো যে এটা, সো ম্যাপের মধ্যে বিভিন্ন এলিমেন্ট থাকবে, ধরো যে এই যে এদিকে 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 লিখেছি এলাকার ম্যাপ।
এখন এই এলাকার ম্যাপে আমরা তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি আঁকায় ফেলি ফটাফট, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। ধরো যে তুমি চেক করবা হচ্ছে এলাকার বায়ু প্রবাহ, ধরো যে এলাকার বায়ু প্রবাহটা এরকম, আমি এটাকে একটা কপি করব, বুঝছো? তো কপি করে নিয়ে রাখি, পরে আবার কাজে লাগবে। হ্যাঁ চলো, এলাকার বায়ু প্রবাহ ধরো যে এরকম, উত্তর দিক বরাবর বায়ু বইছে, সুন্দর সুস্থির বায়ু, ঠিক আছে? এটা একটা কেস, এটাকে একটু উপরে দিই, উত্তর বরাবর বায়ু যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে বায়ুর বেগ। আমি এটাকে একটু আবার একভাবে আঁকাই, আরে ধরো যে এই এলাকাতে, সেম এলাকাতেই তুমি আসো, এলাকাতে বায়ুটা যাচ্ছে হচ্ছে এইভাবে, ধরো দেখো একটা ডিফারেন্স খুঁজে পাচ্ছ কিনা তুমি? এই সময়ের চেয়ে যে বায়ুটা ছিল, এখানে বায়ুর কিন্তু প্রবাহ কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, ধরো যে এই জায়গায় তোমার বাসা হতে পারে, এই জায়গায় বাসা হতে পারে, কিন্তু বায়ু প্রবাহটা খেয়াল করো, বায়ু প্রবাহটা একদম স্ট্রেট চলে যাচ্ছে, এখানে বায়ু প্রবাহটা ডিফারেন্ট। এরকমও হতে পারে, ধরো আমি আরেকটা কপি করি, মানে কপি বলতে পেস্ট করি এলাকার ম্যাপ এটা, এবং তুমি চেক করলা হচ্ছে বায়ু প্রবাহটা হচ্ছে এরকম যে এরকম হচ্ছে। এই কেসে কি হচ্ছে, এই কেসে চারপাশ থেকে বায়ু এসে জমে যাচ্ছে বা প্রবাহিত হচ্ছে, এই কেসটাতে বায়ু ছড়ায় যাচ্ছে। এটাতে যেটা ছিল খেয়াল করে, এটাতে এরকম ছিল, এটাতে এই জিনিসটাতে এরকম হলো, হ্যাঁ, আর এটাতে কিন্তু ছড়ায় গেছে, এটাতে কি হয়েছে, এটাতে ছড়ায় গেছে। আর এইটাতে কি আছে, এইটাতে হচ্ছে মানে কি বলবো, যে এরকম স্ট্রেট স্ট্রেট করে আগে যেরকম ছিল সেরকমই যাচ্ছে। তাহলে খেয়াল করলে দেখলা যে আমাদের যে বেগের যে ভেক্টরগুলো, ঠিক আছে, এলাকার বায়ু প্রবাহ কি একটা ভেক্টর, বেগের ভেক্টর ফিল্ড, বেগের ভেক্টর, বেগের ভেক্টরগুলো খেয়াল করে দেখো, এলাকার বায়ু প্রবাহের বেগের ভেক্টর একবার এরকম আছে, একবার ছড়ায় যাচ্ছে, একবার চারপাশ থেকে এসে মিলিত হচ্ছে। তো এই ব্যাপারটাকে বা এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ডাইভারশন। ডাইভারশন, কথা বুঝো, ডাইভারশন বলা হয়, ঠিক আছে? এটাকে বলা হয় ডাইভারশন, এটাকে বলা হচ্ছে ডাইভারশন। তোমরা যারা হচ্ছে বাসাতেই আছো এখন, সবাই মোটামুটি ঈদের ছুটিও হয়ে যাচ্ছে, হয়তো বাসাতেই যাচ্ছ, তো সবাই একটা কাজ করো, বড় যদি কোনো ভাইয়া বা আপু থাকে বা সিনিয়র, ধরো যে বাবা মাকে জিজ্ঞেস করতে পারো। প্রথম দিকে মোবাইলে একটা কথা ছিল, সেটা হচ্ছে কল ডাইভার্ট করা, এরকম একটা আইডিয়া ছিল। তো এরকম আইডিয়াটা কি, ধরো যে তোমাকে ফোন দেওয়া হচ্ছে, তুমি কি করলা, তুমি আরেকটা নাম্বারে, তোমারই আরেকটা নাম্বারে তুমি কলটা ডাইভার্ট করে দিলা। সো তোমার ফ্রেন্ড যখন তোমাকে কল করছে একটা নাম্বারে, অটোমেটিক্যালি এই কলটা তোমার নতুন নাম্বারে গিয়ে চলে আসতেছে। তো এটাকে বলা কল ডাইভারশন। কল ডাইভারশন, কলটাকে ইটা চেঞ্জ করে দেওয়া, গতিপথ চেঞ্জ করে দেওয়া। তারপরে অনেক সময় দেখবা যে যখন রাস্তায় কাজ চলে, ধরো যে একটা হাইওয়েতে কাজ চলতেছে, ঠিক আছে, তো হাইওয়েতে কাজ করলে যেটা হয় যে রাস্তা অনেক সময় নতুন একটা কাঁচা একটা রাস্তা তৈরি করে সাইড দিয়ে মেইন রাস্তায় কাজ চলে, বা একটা লেন বন্ধ থাকে আরেকটা লেন দিয়ে গাড়ি চালানো হয়, তখন সেখানে বলা হয় ডাইভারশন হেড। গাড়ির মানে
ইয়েতে, তখন দেখবা রাস্তায় লেখা থাকবে ডাইভারশন চলছে, কাজ চলছে, তাই ডাইভারশন আছে। ডাইভারশন মানে হচ্ছে কোনো কিছুকে, ধরো যে এই যে গতিপথ, এটা ঠিক আছে, কিন্তু এটাতে হচ্ছে ছড়াই গেল, এটাতে এক জায়গায় এসে মিলিত হয়ে গেল, এগুলো হচ্ছে ডাইভারশন। সো কেন এটা বলতেছি, কারণ খেয়াল করে দেখো এই জায়গায় ভেক্টর ফিল্ড আমাকে আঁকায়ে দেখতে হচ্ছে, তাই না, যে এটা ডাইভারশনটা কেমন। আমি দেখলাম যে এটা কোনো রকম ডাইভারশন হয়নি, এটা যেমন ছিল তেমনই আছে। কিন্তু এটাতে আমি কি দেখলাম যে এটা ডাইভারশন হয়েছে না, তাই না, সুন্দর মতো ছড়াই গেছে, বা এখানে কিছু একটা ডাইভারশন হয়ে এক জায়গায় মিলিত হয়েছে। সো এই দুই জায়গায় ডাইভারশন আছে, এই জায়গায় ডাইভারশন নাই। সো কোথাও ডাইভারশন হয়েছে নাকি হয়নি সেটা বোঝার জন্য যদি তোমার বারবার এই চিত্র আঁকানো লাগে, ইটস ডিফিকাল্ট। তুমি বারবার চিত্র দেখবা, চিত্র দেখে বলবে অ্যান্সার ইজ নো। আমাদের অবশ্যই ম্যাথমেটিক্যাল একটা ব্যাপার থাকতে হবে, যেটা দিয়ে আমি স্মার্টলি বলতে পারবো ইকুয়েশন দেখে যে কি হচ্ছে। সো আমরা এই নাবলার সাথে যে কোনো একটা ভেক্টর ফিল্ডের ডট করে যে জিনিসটা করি সেটা হচ্ছে ডাইভারজেন্স বের করা হয়। ডাইভারজেন্স, ডাইভারজেন্স বের করা হয়। ডাইভারজেন্স বের করা মানে হচ্ছে সেটাতে ডাইভারশন আছে কি নাই সেটা মিন করে। এটা বের করে হচ্ছে ডাইভারশন আছে নাকি নেই। যেরকম খেয়াল করে দেখো, একটু আগে আমরা যেটা করলাম না, কি করলাম, এই যে এরকম একটা ছিল, একটা কেস ছিল, তখন আমরা বলতে পারবো যে কোনো রকম ডাইভারশন নাই, এখানে ডাইভারজেন্স হচ্ছে শূন্য, কোনো রকম ডাইভারশন নাই। ডাইভারজেন্স এখানে শূন্য, কিন্তু একটু আগে আরো ছিল, কি কি ছিল, এই যে এরকম ছিল, একটাতে ছিল হচ্ছে এরকম ছড়াই যাচ্ছিল এভাবে। এখানে যখন ছড়াই যাবে তখন বলা হবে ডাইভারজেন্স গ্রেটার দ্যান 0। নেটওয়ার্কে মনে একটু ইস্যু হচ্ছে, তাই না, দাঁড়াও চেক দিই। এবং আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে কি, যে এরকম এরকম চারপাশ থেকে এসে কি হচ্ছে, মিলিত হচ্ছে। তাহলে এই জায়গায় আমি বলতে পারবো ডাইভারজেন্স উল্টো, এখানে ছড়াচ্ছিল বলে ডাইভারজেন্স বাড়তেছিল, এখানে ডাইভারজেন্সটা নেগেটিভ আর কি, বা লেস দ্যান 0, কারণ সেটা সংকুচিত হয়ে যাচ্ছে। খেয়াল করবে এখানে প্রসারিত হচ্ছে, এখানে সংকুচিত হচ্ছে, উল্টা প্রসেস, তো লেস দ্যান 0 হবে। এটা গেল, আমি একটা উদাহরণ দিলাম, কি এটা একটা উদাহরণ দিলাম হচ্ছে বায়ু প্রবাহের। ধরো যে আমরা আরেকটা উদাহরণ দিই, এটাও তোমরা প্রকৃতিতে অনেক সময় দেখো আর কি। ধরো যে সুন্দর একটা উদাহরণ, সেটা হচ্ছে নদীর গতিপথ, ঠিক আছে। ধরো যে নদীর গতিপথ, তাহলে নদীর হচ্ছে আমি দুই পাশে আঁকাই, নদীর মনে করো যে পার আঁকাই। ধরো যে এটা একটা নদী, ঠিক আছে, এটা একটা নদী। সো নদীতে কি হবে, নদীতে পানি যাবে। সো স্রোতের বেগটা থাকবে হচ্ছে ধরো এই বরাবর, কিছু স্রোত এই বরাবর আসতেছে, আসার পরে এই জায়গায় মিলিত হচ্ছে, এই জায়গায় প্যারালালি যাচ্ছে, প্যারালালি যাওয়ার পর এই জায়গায় কি হলো, একটু বের হয়ে চলে আসলো।
নদীর স্রোত। তাহলে দেখো তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডাইভারশনের কথা চিন্তা করতে পারবো বা ডাইভারজেন্সের কথা। আমি যদি এই পাশে একটু আরেকটা লেয়ার আঁকাই, দেখতে সুন্দর লাগবে আর কি। তাহলে তুমি খেয়াল করে দেখো, এই এরিয়াটুকুতে যদি ডাইভারজেন্সের কথা চিন্তা করো, এই এরিয়াটুকুতে ডাইভারজেন্স কমছে, সংকুচিত হচ্ছে আর কি। এই এরিয়াতে এতটুকুতে ডাইভারজেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, যেমন ছিল সমান্তরালভাবেই চলছে। তাহলে এই জায়গায় ডাইভারজেন্স হচ্ছে 0, কিন্তু এই এরিয়াতে কি হচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে। তাহলে ডাইভারজেন্স গ্রেটার দ্যান 0। তাহলে এই জিনিসটাকেই আমি যদি হচ্ছে বইয়ের হচ্ছে যেভাবে আঁকানো আছে সেভাবে যদি আঁকাই, বইয়ে হচ্ছে এভাবে আঁকানো আর কি। হ্যাঁ, বইয়ে দেখো এভাবে আঁকানো থাকবে। এটা বইয়ের টেক্সট বুকে এভাবে আছে, লিখে দিলাম টেক্সট বুক। কিভাবে আছে, যদি এমন থাকে তাহলে এখানে হচ্ছে ডাইভারজেন্স 0। দেখো কোনো রকম চেঞ্জ হচ্ছে না। যদি চারিদিকে কি হয়, ছড়াতে থাকে, তাহলে এখানে হচ্ছে ডাইভারজেন্স গ্রেটার দ্যান 0। এবং যদি চারিদিক থেকে এসে মিলিত হয়, তাহলে এখানে হচ্ছে ডাইভারজেন্স লেস দ্যান 0। তাহলে তুমি এখানে খেয়াল করো, আমি একটা কথা বলি, ডাইভারজেন্স শূন্য হলে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, আয়তন অপরিবর্তিত, মানে হচ্ছে ফিল্ডের আয়তন আর কি। ঠিক আছে, আয়তন বাড়ছেও না কমছে না, সংকোচন বা প্রসারণ হচ্ছে না। কিন্তু ডাইভারজেন্স গ্রেটার দ্যান 0 হলে, ডাইভারজেন্স গ্রেটার দ্যান 0 হলে আয়তনটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আয়তনটা বেড়ে যাচ্ছে। আয়তন যখন বাড়ে, খেয়াল করো, ঘনত্ব ইকুয়াল টু ভর ভাগ আয়তন। তো সেই অনুসারে আয়তন বাড়লে ঘনত্ব কিন্তু কমে যাবে, ঘনত্ব কমে যাবে। সো এগুলা কিন্তু এমসিকিউতে আসে, আয়তন বাড়লে মানে ডাইভারজেন্স গ্রেটার দ্যান 0 হলে আয়তন বাড়বে কিন্তু ঘনত্ব কমবে। আর যদি আমরা এমন কাজ করি যে উল্টাটা করি, ডাইভারজেন্স লেস দ্যান 0 হলে আয়তন কমবে আর ঘনত্ব কি হবে, বেড়ে যাবে। ভর ভাগ আয়তন, আয়তন যেহেতু কমতেছে ঘনত্ব বেড়ে যাবে। একদম সহজ হিসাব। ওকে, সো এই হচ্ছে আমাদের সব কিছুর ব্যাপার স্যাপার ডাইভারজেন্সের। মেইন বেসিক ডান। তাহলে ডাইভারজেন্স বলতে কি করব, কিছুই না, আমরা ডট গুণ করব। ঠিক আছে, ডাইভারজেন্স বলতে কিছুই না, আমরা ডট গুণ করব। তাহলে একটু লিখে নাও মনে রাখার জন্য, ডি ফর ডট, ডি ফর
ডাইভারজেন্স, ডাইভারজেন্সের ডট গুণ এটা এখান থেকে বোঝা যায়, মানে মনে রাখার মতো আর কি, ছোটখাটো একটা জিনিস। ডিতে ডট, ডিতে ডাইভারজেন্স, ডাইভারজেন্স মানে তাহলে ডট গুণফল। তাহলে আমরা একটা ম্যাথ করি। দেখো যে এটাই তোলো আর কি। a equal to x squared j I hat twice y cube z squared j k hat j hat x y cube z k hat হলে এত বিন্দুতে ডাইভারজেন্স অফ a অথবা ডট মানে বুঝতে হবে ডাইভারজেন্স a ইকুয়াল টু কত। তো প্রথম কথা হচ্ছে আমাদের ডট করে ডাইভারজেন্সটা বের করতে হবে। তাহলে খেয়াল করো ন্যাবলা ডট a, ঠিক আছে, সেটা ইকুয়াল টু কত একবারে লিখলাম, ডেল ডেল x এর সাথে গুণ হবে হচ্ছে x স্কয়ার j, i এর সবগুলা গুণ, ঠিক আছে, প্লাস ডেল ডেল y এর সাথে গুণ হবে হচ্ছে মাইনাস 2y কিউব জেড স্কোয়ার, প্লাস ডেল ডেল জেড এর সাথে গুণ হবে হচ্ছে এক্স ওয়াই কিউব জেড। সো এখানে আই জে কে বলতে কিছু থাকবে না, যেহেতু এটা একটা স্কেলার রাশি আসবে। তাহলে এক্স এর সাপেক্ষে হচ্ছে, তাহলে জেড হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, তাহলে জেড যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা হবে টয়েস এক্স জেড প্লাস, এখানে মাইনাস তো মাইনাস চলে আসবে সামনে 2, হ্যাঁ, ওয়াই এর সাপেক্ষে হচ্ছে, আচ্ছা একটা লাইন এক্সট্রা করি, ওয়াই এর সাপেক্ষে হলে 3y স্কোয়ার আর জেড স্কোয়ার তো একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকবে, প্লাস জেড এর সাপেক্ষে এটার হচ্ছে এক্স ওয়াই কিউব হচ্ছে কনস্ট্যান্ট আর জেড এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 1, তাই না? তাহলে দেখো কত আসে, টয়েস এক্স জেড মাইনাস 6y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব। এটা গেল হচ্ছে নাবলা ডট এ। এখন কি করব, 1 মাইনাস 1 1 বিন্দুতে, এবার লিখবো 1 মাইনাস 1 1, দেখো এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু মাইনাস 1, জেড এর ভ্যালু 1 বসাই দিব, তাহলেই হবে। ক্যালকুলেশন ঠিকঠাক আছে তো? মনে তো হচ্ছে ঠিকই আছে। তাহলে দেখো 2x জেড, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1, মাইনাস 6 ওয়াই স্কোয়ার এর ভ্যালু মাইনাস 1 স্কোয়ার জেড স্কোয়ার 1 স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু মাইনাস 1, কিউব, এটা কিউব, স্কোয়ার না কিউব। তাহলে এটা কত আসে, 2 মাইনাস কত, মাইনাস 1 স্কোয়ার করলে শুধু 1, তাহলে মাইনাস 6 মাইনাস 1, তাহলে তোমার কাছে আসে হচ্ছে 2 মাইনাস 6 করলে মাইনাস 4 মাইনাস 5, নাকি মাইনাস 7 আর কি, মাইনাস 5 মাইনাস 5, ঠিক আছে। সো ডাইভারজেন্স অফ এ খেয়াল করবা, নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে,
জিরো আসতে পারে, জিরো আসলে কোনো ডাইভারজেন্স হচ্ছে না, এটাই ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা লিখে দিই, দেখো ডাইভারজেন্স যখন জিরো হয়, একটু লিখতে পারো, ডাইভারজেন্স জিরো হলে কোনো ক্ষেত্রকে সলিনয়েডাল বলা হয়, ঠিক আছে। সলিনয়েডাল কেন বলা হচ্ছে, কারণ সলিনয়েড নামের একটা ব্যাপার আছে, মানে একটা বস্তু আছে, সেটাতে চুম্বক ক্ষেত্র থাকে, হ্যাঁ, আর চুম্বক ক্ষেত্র সলিনয়েডের ভিতরে থাকে হচ্ছে এরকম সমান্তরালভাবে, এই কারণে হচ্ছে। কিন্তু সলিনয়েড তোমরা পড়বা হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 4-এ পড়বা, সো তখন আমি ব্যাখ্যা করে দিব, ঠিক আছে। লিখে রাখি সলিনয়েড সেকেন্ড পেপার চ্যাপ্টার 4, তো তখন সুন্দর মানে বুঝতে পারবা যে কেন সলিনয়েডাল বলা হলো। আপাতত তোমার হচ্ছে এই লাইন, এই ওয়ার্ডটা একটু মনে রাখো, সলিনয়েডাল বলতেছে আর কি, এটা একটু মনে রাখো, সলিনয়েডাল, হ্যাঁ, এটুকু জাস্ট মনে রাখবা। বেসিক্যালি কারণটা হচ্ছে সমান্তরাল, এখন সমান্তরাল হলে কেন সলিনয়েডের সাথে তুলনা হচ্ছে, সলিনয়েড না পড়লে বোঝা যাবে না, তো সলিনয়েড আমরা পরে পড়বো। তো এইভাবে আসলে বের করা যায়। এখন ধরো যে এইখান থেকে তোমাকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, ধরো যে এক্সট্রা কোয়েশ্চেন। খেয়াল করো তুমি কি পাচ্ছ, তুমি ডাইভারজেন্স করে ভেক্টরকে কি কিসে কনভার্ট করে দিছো, একটা স্কেলারে কনভার্ট করছো, তাই না। তাহলে এখন যে স্কেলারে তুমি কনভার্ট করলা, তোমাকে বলতে পারে এইটার হচ্ছে গ্রেডিয়েন্ট বের করতে বলতে পারে, ঠিক আছে। তাহলে এখানে তুমি এক কাজ করো, এটা 1 নাম্বার দাও, এটার 2 নাম্বার দাও, এটা ইকুয়াল টু হোয়াট বলতে পারে। কি করব, এই যে যেটা আসছে এটার গ্রেডিয়েন্ট বের করব, ঠিক আছে। তোমাকে 3 নাম্বারে বলতে পারে 1 - 1 1 বিন্দুতে এই যে যেটা বের করতে বলেছে সেটার ভ্যালু বের করবা। সেটা হোপফুলি তোমরা পারবা, এটা আমি করাচ্ছি না, কারণ হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট বের করা শিখেছি, আজকের ক্লাসে শিখেছি, যেটা পেয়েছো ওইটার গ্রেডিয়েন্ট বের করবা। তারপর সেটার যে একটা ভ্যালু, একটা তোমার কি বলে, একটা বিন্দুতে যে ভ্যালু বের করা যায়, এটাও আজকে আমরাই দেখেছি, তাহলে সেটাও তোমরা পারবা, ঠিক আছে। সো এই দুইটা থাকবে হচ্ছে হোমওয়ার্ক তোমাদের জন্য। মানে আইডিয়াটা বুঝছো যে এখানে কি করতে পারে, এখানে তোমাকে ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট কম্বাইন করে প্রশ্ন দিতে পারে, ঠিক আছে, ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট কম্বাইন করেও প্রশ্ন দিতে পারে। তাহলে দেখো এই পর্যন্ত আমরা যেটা শিখছি সেটা হচ্ছে একটা স্কেলার ফিল্ডকে, স্কেলার ক্ষেত্রকে কি করে ওই যে গ্রেডিয়েন্ট করে পাওয়া যাচ্ছিল হচ্ছে ভেক্টর, তাই তো, গ্রেডিয়েন্ট করে পাওয়া যাচ্ছিল কি একটা ভেক্টর ক্ষেত্র। আর উল্টোভাবে আমরা যদি ভেক্টর ক্ষেত্রের সাথে ভেক্টর ক্ষেত্রকে ডাইভারজেন্স করি, আমরা পাবো কিন্তু একটা স্কেলার। সো জিনিসটা তুমি এইভাবে মনে রাখতে পারো, কিন্তু তাই বলে কেউ চিন্তা করো না যে গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্স পরস্পর বিপরীতমুখী প্রসেস, এরকম না, ঠিক আছে। একটু লিখে নাও, গ্রেডিয়েন্ট ও ডাইভারজেন্স সম্পূর্ণ ভিন্নধর্মী প্রসেস, বিপরীতমুখী না। প্রসেস বিপরীতমুখী না। ল্যাপ্লাসিয়ান অপারেটর পড়াইছে কিনা, অ্যান্সার ইজ নো। ল্যাপ্লাসিয়ান কোন অপারেটর আছে বলো তোমাদের সিলেবাসে?
তাহলে এইটা গেল কি, এটা গেল হচ্ছে, খেয়াল করে দেখো আমরা কয়টাতে ছিলাম, আমরা ছিলাম টোটালি 3টা টাইপের মধ্যে। তার মধ্যে 1 নাম্বার টাইপ ডান, টাইপ 2ও ডান, টাইপ 3 এখন দেখবো। এখন আমরা দেখবো কি একটা ভেক্টরের সাথে একটা ভেক্টরের ক্রস গুণফল করব। তাহলে আলটিমেটলি একটা ভেক্টর পাওয়া যাবে। তাহলে কার সাথে কার ক্রস দেব, এই যে কোনো একটা ভেক্টর ফিল্ডের সাথে নাবলার ক্রস দিয়ে দিব, তাহলে আলটিমেটলি একটা ভেক্টর পাওয়া যাবে। তো চলো দেখি কি পাওয়া যাচ্ছে। তাইলে লেখো টাইপ 3, টাইপ 3 ভেক্টর ক্রস ভেক্টর করে আমরা পাবো হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে। ভেক্টরের সাথে ভেক্টরের ক্রস করে আমরা পাবো হচ্ছে একটা ভেক্টর। তাহলে আমরা মনে করে দেখো এ ভেক্টর যেটা, ধরো একটা এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট, ধরো এটা একটা ফিল্ড। আর হচ্ছে নাবলা তো জানোই, আই ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। খেয়াল করবা ক্রস গুণফলের ক্ষেত্রে কিন্তু ডাইরেকশনটা ইম্পর্টেন্ট। কেন? কারণটা হচ্ছে এ ক্রস বি করলে যেটা, বি ক্রস এ করলে কিন্তু তার ডিফারেন্ট। তো আমরা যেটা করব সেটা কিন্তু সাবধানে, সেটা হচ্ছে নাবলা ক্রস এ বের করব, ঠিক আছে। এ ক্রস নাবলা না, নাবলা ক্রস এ। আই জে কে হ্যাট, নাবলাটা আগে, তাহলে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এটা পরে এ এক্স এ ওয়াই এ জেড। তারপরে কি বের হবে, আই হ্যাটের সাথে কে কে গুণ, ডেল ডেল ওয়াই এ জেড মাইনাস ডেল ডেল জেড এ ওয়াই প্লাস জে হ্যাট মাইনাস জে হ্যাট। মাইনাস জে হ্যাট যখন দিচ্ছ, যে এটা কাটা, তাই না? তাহলে কে কে থাকে, ডেল ডেল এক্স এ জেড মাইনাস এ এক্স আর ডেল ডেল জেড এ এক্স। তাহলে ডেল ডেল এক্স এ জেড মাইনাস ডেল জেড এ এক্স প্লাস কে হ্যাট, কে কে থাকবে, এটা ডেল ডেল এক্স এ ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই এ এক্স। তুমি একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, যখন এক্স অক্ষের ব্যাপারের জিনিস আসতেছে তখন কিন্তু ভিতরে এক্স বলতে কিছু নাই, আছে ওয়াই এবং জেড। খেয়াল করছো? যখন যে ওয়াই অক্ষ বরাবর জিনিস আসতেছে, যে হ্যাট, তখন এক্স এবং জেড আছে, ওয়াই বলতে কেউ নাই। আর যখন জেড অক্ষ বরাবর জিনিস আসতেছে তখন ওয়াই এবং এক্স আসতেছে, জেড বলতে কেউ নাই। সো যে কোনো তলের উপরে, এখন এটা বুঝবা না, এটা চ্যাপ্টার 4-এর পরে বুঝবা, আমি বলে রাখি কথাটা, এখন এটা বুঝবা না তাই লিখবো না। যে কোনো তলের উপরে যখন আরেকটা ভেক্টর থাকে বা যে কোনো রেখা ছাড়া, ধরো যে এটা এক্স ছাড়া, ভিতরে এক্স ছাড়া, কিন্তু এক্সের সাথে এক্সের একক ভেক্টর দ্বারা গুণ আছে, তখন কিন্তু ঘূর্ণন বোঝায়। এটাও একটা ঘূর্ণন বোঝাবে, এটাও একটা ঘূর্ণনই বোঝাবে, ঠিক আছে। এইটা যারা বের করছে, এটা যেটা বের হলো, হ্যাঁ, এইটা দ্বারা হচ্ছে ঘূর্ণন প্রবণতা বোঝায়। ঘূর্ণন প্রবণ, এটা তো গেল ম্যাথমেটিক্স। আর হচ্ছে রিয়েল লাইফে এটার ইফেক্টটা হচ্ছে ঘূর্ণন প্রবণতা। ঘূর্ণন প্রবণতা কি জিনিস বোঝায়? ধরো যে আমি একটা ঘূর্ণিঝড়ের কথা চিন্তা করব, একটা ঘূর্ণিঝড়, ঠিক আছে। ধরো যে এক্সাম্পল ঘূর্ণিঝড়,
ঘূর্ণিঝড় কীরকম হয়, ঘূর্ণিঝড়ে ধরো যে এটা হচ্ছে ই থাকে গ্রাউন্ড, আর এখানে মনে করো যে বসত বাড়ি আছে, তারপর মনে করে কলা গাছ আছে, যেমন আঁকায়, এই কলা গাছ কেমনে আঁকায় ভুলে গেছি, যে ধরো যে কলা গাছ এগুলো আছে। তো ধরো একটা ঘূর্ণিঝড়ের একটা মনে করে যে বিশাল একটা হচ্ছে এই আর কি, হ্যাঁ এরকম। তো ঘূর্ণিঝড়ের মধ্যে তোমার বায়ু যেগুলা, বায়ুর যে কণাগুলো, বায়ুর কণাগুলো কিন্তু এই যে এরকম ভাবে, খেয়াল করে দেখো, বায়ুর বেগগুলা কিন্তু ঘুরতে ঘুরতে থাকবে, বায়ুর বেগ ঘূর্ণনে থাকবে। এটা কালারটা ঠিক করে দিই, ঠিক আছে। ধরো যে আমি দাঁড়াও আরো উদাহরণ দেই আর কি, এগুলা তোলা লাগবে না, এটা জাস্ট সরাসরি ধরো যে আরো হচ্ছে কিছু ফিজিক্সে আরো কিছু উদাহরণ দেওয়া যায়, হ্যাঁ। কার দাঁড়াও আমি বলছি আর কি কি হচ্ছে এখানে, আমি ধরো যে ছবি দেখাই, হ্যাঁ। ধরো যে এই ছবিটা, এই ছবিটা কি হলো, আমি যদি এটা ছবি তুলে নিয়ে যাই, তুমি খেয়াল করে দেখো এই ছবিতে বিভিন্ন টাইপের হচ্ছে কি ভেক্টর আছে, কিন্তু খেয়াল করছো কিনা, ভেক্টর আছে, এবং এই ভেক্টরগুলো ঘুরতেছে, ঠিক আছে। ভেক্টরগুলো ঘূর্ণনশীল বা ভেক্টর ফিল্ড আর কি ঘূর্ণনশীল। এই ফিল্ডটা হচ্ছে কি ঘূর্ণনশীল, ঠিক আছে। আমি উল্টা লিখি ঘূর্ণনশীল ভেক্টর ফিল্ড, হ্যাঁ ঘূর্ণনশীল ভেক্টর ফিল্ড এই চিত্রে। সো ঘুরতেছে আর কি। যেরকম আরো আছে, ধরো যে আরো যদি উদাহরণ দেই, যেরকম এইটা একটা ভালো উদাহরণ পাশেই ছিল, ঘুরতেছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর সম্ভবত বা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। এগুলা সব পড়বা, যদি তোমাদের ফুল সিলেবাস থাকে তাহলে এগুলো থাকবে, হ্যাঁ। ফুল সিলেবাস না থাকে এগুলো থাকবে না, ফুল সিলেবাস থাকলে সুবিধা আছে আর কি, এগুলো অনেক কিছু শেখা যাবে, মানে চ্যাপ্টারের সাথে মিলিয়ে মিলিয়ে। এটা একটা, তারপর এখানে একটা আছে, তারপরে এখানে যেরকম এইটা যেটা, এরকম অনেক তুমি উদাহরণ পাবে। এটা নিয়ে যাই, সো এখানে কি হচ্ছে, এখানে ভেক্টর কি হচ্ছে ঘুরতেছে, ঠিক আছে, ফিল্ড ঘুরতেছে, ঘূর্ণনশীল ভেক্টর ফিল্ড। সো আমরা কি করব, আমরা ছবি না আঁকিয়ে, এগুলো তো ছবি আঁকিয়ে বুঝতেছি, আমরা ছবি না আঁকিয়ে বুঝবো কেমনে যে ঘুরতেছে। এইটা প্রকাশ করা হয় বা এটা বের করা যায় হচ্ছে এই যে কতটুকু ঘূর্ণন, এগুলা বের করে, ঠিক আছে। এগুলা আসলে অক্ষ বরাবর ঘূর্ণন বের করে, অক্ষ বরাবর ঘূর্ণন বের করছে। প্রতিটা, এটা যেরকম এক্স অক্ষ বরাবর ঘূর্ণন, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ঘূর্ণন, এই যে ওয়াই, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। এই দেখো নেট চলে গেছিল, তাহলে আমি দেখো যেখানে আমি শেষ করছিলাম, এইটা খেয়াল করো, আই হ্যাট, তো তাহলে এটা বোঝায় হচ্ছে এক্স অক্ষ বরাবর ঘূর্ণন, জে হ্যাট তাহলে এটা বোঝাবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ঘূর্ণন, এটা জেড অক্ষ বরাবর ঘূর্ণন বোঝাবে। সো প্রতিটা এক্স আই জে কে এগুলা কিন্তু বিভিন্ন অক্ষ বরাবর ঘূর্ণনটাকেই প্রকাশ করে দিবে, হ্যাঁ। এখন যদি ঘূর্ণনগুলো বোঝায়ও, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি হচ্ছে আমরা যেটা বের করছি সেটা বেসিক্যালি বলা হয় হচ্ছে কার্ল অফ এ, ঠিক আছে। কার্ল মানে হচ্ছে ঘূর্ণন প্রবণতা, কার্ল মানে হচ্ছে
ঘূর্ণন প্রবণতা, কার্ল। হ্যাঁ, কার্ল ওয়ার্ডটা মানেই কিন্তু এটা, যেরকম আমরা অনেক সময় বলি কার্লি হেয়ার, অনেকের হেয়ার হচ্ছে কার্লি, কার্লি মানে হচ্ছে পেঁচানো, থাকে না অনেকের চুল একটু পেঁচানো পেঁচানো, আমার মাঝে মধ্যে চুল একটু পেঁচায় যায়, আবার হচ্ছে চিরুনি দিয়ে হচ্ছে ঠিকঠাক করতে হয়, স্ট্রেট করতে হয়। তো কারো হেয়ার থাকে স্ট্রেট, কারো হেয়ার থাকে কার্লি, সো পেঁচানো হেয়ার। হ্যাঁ, সো ঘূর্ণন প্রবণতা বলতে কার্ল বোঝায়। তাইলে কার্ল অফ এ, ঠিক আছে, তাহলে কার্ল অফ এ যদি এমন হয়, এটা কিন্তু একটা ভেক্টর পাওয়া যাবে, জিরো ভেক্টর পাওয়া যাবে, যদি পাওয়া যায়, যদি সামহাও এমন হয়, তাহলে বলতে হবে যে এটা অঘূর্ণনশীল ভেক্টর। অঘূর্ণনশীল ভেক্টর বা বলা হয় হচ্ছে সংরক্ষণশীল ভেক্টর বা সংরক্ষণশীল ক্ষেত্র আর কি, ঠিক আছে, অঘূর্ণনশীল ক্ষেত্র বা সংরক্ষণশীল ক্ষেত্র। আর যদি এমন হয়, এটা লিখে নাও কেস 1, আর যদি এমন হয় কেস 2, যদি এমন হয় যে কার্ল অফ এ নট ইকুয়াল টু 0, যদি 0 না হয় তাহলে বুঝতে হবে এটা ঘুরতেছে। হ্যাঁ, 0 যদি হয় তাহলে এটা ঘুরবে না, 0 হয়ে গেলে ঘুরবে না, কিন্তু 0 হলে কি হবে, ঘুরতেছে, 0 না হলে ঘুরবে, তাহলে এটা হচ্ছে ঘূর্ণনশীল ভেক্টর। ঠিক আছে, এটা হবে ঘূর্ণনশীল ভেক্টর। তাহলে কোন একটা ঘূর্ণনশীল ভেক্টর বা এটা হচ্ছে অসংরক্ষণশীল ভেক্টর। দুইটা কেস হয়, 0 কিন্তু 0 না, অবশ্য খেয়াল করে এটা 0 ভেক্টর, কিন্তু কারণটা কি, আমরা ভেক্টর পাবো, সো এখানে 0 বসানো যাবে না। ঠিক আছে, এভাবে লেখা ভুল, আমি লিখে দিই আর কি। হ্যাঁ, এটা ভুল। জিরো ভেক্টর হবে। বুঝছো আইডিয়াটা? আইডিয়াটা যদি বুঝতে পারো তাহলে এখন ম্যাথ করতে গেলে দেখো যে ম্যাথগুলা খুব একটা প্যারা দিবে না আর কি, ক্রস করলেই হয়ে যায়, ক্রস করলেই ম্যাথ হয়ে যায়। যেরকম আমাদের কাছে একটা হচ্ছে এ ভেক্টর ছিল না, আমাদের কাছে কি ছিল, এক্স স্কোয়ার জে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দাঁড়াও, আমি কাট করি, কপি করলাম, একটা ম্যাথ করাবো। সেম টু সেম এ যেটা আমরা ইউজ করেছি। হ্যাঁ, এ হচ্ছে এটা, তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে ক্রস অফ এ, মানে নাবলা ক্রস এ বা বলতে গেলে কার্ল অফ এ ইকুয়াল টু কত। এটা একটা, দুইটা প্রশ্ন লেখো, তারপরে লেখো যে এরকম বলতে পারে 1 মাইনাস 1 1 বিন্দুতে কার্ল অফ এ কত। 3 নম্বরে বলতে পারে হচ্ছে 1 মাইনাস 1 1 বিন্দুতে কার্ল অফ এ এর ভ্যালু কত। ঠিক আছে, 4 নম্বরে হয়তো তোমাকে বললো 1 মাইনাস 1 1 বিন্দুতে কার্ল অফ এ করে যে ভেক্টরটা পাবা ওই ভেক্টরের ডাইভারজেন্স কত। চলো,
চলে আসছে না? চলো কি বলছে, 1 2 3 4 করে বের করি। চলো প্রথমটা যেটা 1 নাম্বারের জন্য আমি একটু 1 নাম্বারটা নিচে করার ট্রাই করে দেখি হয় কিনা, নাকি উপরেই করবো? উপরেই করি, চলো উপরে করলে জায়গা বেশি মনে হয় আর কি। তাহলে কার্ল অফ এ আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, ঠিক আছে? তাহলে আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার জেড মাইনাস 2 ওয়াই কিউব জেড স্কোয়ার এক্স ওয়াই কিউব জেড। ঠিক আছে? চলো আই হ্যাড যখন করব, আই হ্যাড করলে এই যে এই দুইটা বাদ, তাহলে কে কে থাকে? এটা এবং এটা। তাহলে ডেল ডেল ওয়াই এক্স ওয়াই কিউব জেড মাইনাস ডেল ডেল জেড মাইনাস 2 ওয়াই কিউব জেড স্কোয়ার মাইনাস জে হ্যাড। মাইনাস জে হ্যাড যখন করবো তাহলে এই দুইটা বাদ, তাহলে কে কে থাকে? থাকে হচ্ছে ডেল ডেল এক্স এক্স ওয়াই কিউব জেড মাইনাস ডেল ডেল জেড এক্স স্কোয়ার জেড প্লাস কে হ্যাট ডেল ডেল এক্স এটা মাইনাস 2 ওয়াই কিউব জেড স্কোয়ার প্লাস মাইনাস ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার জেড। তো এখানে মুখে মুখে করতে হবে তোমাকে অবশ্যই। তাহলে ওয়াই কিউব আছে, খেয়াল করো ওয়াই এর সাপেক্ষে এটা কিন্তু ওয়াই এর সাপেক্ষে ওয়াই কিউব আছে, তাহলে 3 ওয়াই স্কোয়ার বসবে। তাহলে 3 এক্স ওয়াই স্কোয়ার জেড একবারে বললাম, আই হ্যাট ইন্টু 3 এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস ডেল ডেল জেড, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস একটা মাইনাস প্লাস 2 কনস্ট্যান্ট ওয়াই কিউব কনস্ট্যান্ট জেড স্কোয়ার এটা, তাই না? জেড স্কোয়ার, তো হ্যাঁ জেড স্কোয়ার। ওকে, তাহলে জেড স্কোয়ার আছে, তাহলে হচ্ছে টয়েস জেড চলে আসবে, তাহলে তোমার কাছে আসবে 4 ওয়াই কিউব জেড। একটু চেক দিও তোমরা, এটা ঠিকই আছে আমার কাছে মনে হচ্ছে, ঠিকই আছে। প্লাস তাহলে মাইনাস এখানকার মাইনাস জে হ্যাট ডিডি এক্স অফ এটা, তাহলে তোমার কাছে থাকবে হচ্ছে এক্স ডিফারেন্সিয়েশন হবে 1 ওয়াই কিউব জেড হচ্ছে কনস্ট্যান্ট মাইনাস ডেল ডেল জেড অফ এটা, তাহলে শুধু থাকবে এক্স স্কোয়ার প্লাস কে হ্যাট ইন্টু এক্স এর সাপেক্ষে যখন এটার ডিফারেন্সিয়েশন হবে, খেয়াল করো 2 একটা কনস্ট্যান্ট ওয়াই একটা কনস্ট্যান্ট জেড একটা কনস্ট্যান্ট, পুরাটাই কনস্ট্যান্ট, এক্স বলতে কিছু নাই এখানে, তাহলে এটা হবে 0 মাইনাস ওয়াই এর সাপেক্ষে এটা যখন ডিফারেন্সিয়েশন করবা এক্স তো কনস্ট্যান্ট জেডও কনস্ট্যান্ট, ওয়াই বলতে কেউ নাই, তাহলে এটা হচ্ছে 0। তাহলে তোমার এখানে শুধু থাকে হচ্ছে আই হ্যাট ইন্টু 3 এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস 4 ওয়াই কিউব জেড মাইনাস জে হ্যাট ইন্টু ওয়াই কিউব জেড মাইনাস এক্স স্কোয়ার। এটা গেল হচ্ছে প্রথমটার অ্যান্সার, ঠিক আছে? প্রথমটার অ্যান্সার। 2 নাম্বারটার অ্যান্সার খেয়াল করো, 2 নাম্বারটা এখানে করি। 1 মাইনাস 1 1 বিন্দুতে কার্ল যেটা আসছে সেটার ভ্যালু মানে সেটা কত, তাই তো? সেটাই কল্পে হচ্ছে এক্স এর ভ্যালু 1 বসাবো, ওয়াই এর ভ্যালু -1 বসাবো, জেড এর ভ্যালু 1 বসাবো। ওকে, সাইকেল 2তে আগে গতিবিদ্যা, পরে নিউটনিয়ান মেকানিক্স। হ্যাঁ, গতিবিদ্যা আগে শুরু করব, কিছুটা আগে, নিউটনিয়ান মেকানিক্স পরে ধরবো। 1 মাইনাস 1 1 বিন্দুতে খেয়াল করো, 1 মাইনাস 1 মাইনাস 1 স্কোয়ার 1
প্লাস 4 মাইনাস 1 কিউব 1 মাইনাস j hat মাইনাস 1 কিউব 1 মাইনাস 1 স্কোয়ার। চেক দাও তো একটু। তিন মাইনাস 4 মাইনাস আসতেছে তাই না, 4এরটাতে কিউব যেহেতু মাইনাস 1 মাইনাস j মাইনাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস i প্লাস 2j, এটা গেল 2 নাম্বারটা। ঠিক আছে, তিন নাম্বারে এটার ভ্যালু 1 মাইনাস 1 1 বিন্দুতে এটার ভ্যালু হচ্ছে রুট ওভার মাইনাস 1 এর উপর স্কোয়ার, এটা তো বের করছে, এটার ভ্যালু বের করতে বলেছে, প্লাস 2 স্কোয়ার বা রুট ওভার 5 একক। চার নম্বরে কি বলেছে, এত বিন্দুতে এটারই কত, তাই না? কি বলেছে, গ্রেডিয়েন্ট কত, 4। তো গ্রেডিয়েন্ট বের করার জন্য তোমার প্রথমত এটা লাগবে, এই যে এটা নাবলা ক্রস আই ক্রস এ আর কি। সুতরাং ইকুয়াল টু হচ্ছে এইভাবে, একটু শর্টে লিখলাম, ডেল ডেল এক্স এর সাথে গুণাবে হচ্ছে হলো এক্স অক্ষেরটা 3x y স্কোয়ার জেড প্লাস 4y কিউ জেড, আর ডেল ডেল ওয়াইয়ের সাথে গুণাবে হচ্ছে এই যে মাইনাস 1 সহকারে, তাহলে মাইনাস 1 সহকারে একবারে যদি এইভাবে লিখি মাইনাস মাইনাস প্লাস মাইনাস ওয়াই কিউব জেড। মনে আছে তো, এটা ডট গুণফল করলাম তাই না, এই যে এটার সাথে নাবলার ডট গুণফল। তাহলে এখানে কত আসতেছে, এটা করো এক টানে, তাহলে 3y স্কোয়ার জেড, এখানে 0 এক্স এর সাপেক্ষে আর এখানে y এর সাপেক্ষে, এটা 0 মাইনাস 3y স্কোয়ার জেড। খেয়াল করতেছ, তাহলে এটা আসতেছে হচ্ছে 0। এই তো, সুতরাং যে কোনো বিন্দুতেই আর কি জিরো। ওকে, দেখো ওকে কি না, ইজ ইট ওকে আর নট ওকে? ওকে আছে সম্ভবত, না? সো এইভাবে তোমাকে প্রশ্নগুলো দিবে, ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো দিবে। যদি আরেকটা টাইপের প্রশ্ন আসে, আমি এটার করাবো না, এটার তোমরা প্র্যাকটিসটা দেখবা, ঠিক আছে? আমি একটু লিখে দিই, প্র্যাকটিস মোর ফ্রম প্র্যাকটিস শিট, এই কার্ল ডাইভারজেন্স আর ইয়ের, ঠিক আছে, গ্রেডিয়েন্ট কার্ল এবং ডাইভারজেন্স, এখানে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে অনেকটা। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, কিছু প্রশ্ন থাকবে যে ঘূর্ণনশীল কিনা, তুমি দেখবা যে 0 হলে অঘূর্ণনশীল, এটা তো জানি, একটু আগে লিখে দিছি যদিও, হলে ঘূর্ণনশীল। এই তো,
তোমাদের সিলেবাস বা তোমাদের বই অনুযায়ী এরপরে আর কোনো কিছু পড়ানো থাকে না। হ্যাঁ, তোমাদের সিলেবাসের বাইরে চাইলে আমি অনেক কিছুই পড়াইতে পারতাম, কিন্তু দরকার নাই কোনো কিছুই অতিরিক্ত। যা যা পড়াইছি এই চ্যাপ্টারে সব কিছুই তোমাদের বই ধরে ধরে আর কি, বইয়ে যা যা আছে সেগুলোই আমি পড়িয়েছি। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার, প্র্যাকটিস শিটের প্রতিটা ম্যাথ কিন্তু বইয়েরই ম্যাথ, সো সেগুলো তো করতেই হবে। আর ক্লাসেও আমি বারবার বলেছি কোন ম্যাথ আমরা কোনভাবে সলভ করব, কোন ম্যাথ কোনভাবে সলভ করলে তাড়াতাড়ি আসে। হ্যাঁ, এগুলো আমরা অনেক টেকনিক শিখেছি, অনেক। সো আজকে স্টেপ 1 ডান। তোমাদের সাথে আমার তারা নেক্সট স্টেপে, স্টেপ 2তে এই সাইকেলে আর কি, এই সাইকেলে এই চ্যাপ্টারের মধ্যে স্টেপ 2তে দেখা হবে, স্টেপ 3তে দেখা হবে এবং স্টেপ 4-এ দেখা হবে। এবং ঈদের পরে হচ্ছে আমরা সাইকেল 2 শুরু করতেছি। তো স্টেপ 1 আজকে ডান, স্টেপ 2 আপকামিং। এগুলা বেসিক্যালি একটা করে ক্লাস আর কি, ঠিক আছে, একটি করে ক্লাস। বুঝছো? সো থ্যাংক ইউ আজকে ক্লাসের জন্য। নেক্সট ক্লাসে রাইট টাইমে যখনই ক্লাস থাকুক দেখা হবে। বেশি কেউ নাই অনলাইনে, এই কারণে দিলাম না আর কি, জুম সেশন বা সরি মিট সেশন দিলাম না। ঠিক আছে, কারো কি কোনো আছে, প্রশ্ন আছে বলো, থাকলে আমরা জুম দিয়ে দিই বা মিট দিয়ে দিই, না থাকলে আমরা করে ফেলি। একটা প্রবলেম ছিল, তাহলে রেদওয়ান আমি দিচ্ছি তোমাকে। হ্যাঁ, দাঁড়াও, meet.google একটু দাঁড়াও। হ্যাঁ রেদওয়ান দেখো, লিঙ্ক দেওয়া আছে, আসতে পারো। হ্যাঁ রেদওয়ান বলো, শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার লেকচার 17-তে যে একটা প্রবলেম আছে, আচ্ছা, আমি এতদিন কাজগুলো করতে পারিনি, পুরো পর্যন্ত একসাথে করছিলাম, পরে আর নড়াবে পরীক্ষা দিয়ে আসার পরে একটা বিশেষ মানে বিভিন্ন কারণে ক্লাসগুলো করা হয়নি। আজকে তো ক্লাস স্টার্ট করছি, ঈদের বন্ধে শেষ করবো ক্লাসগুলো, পুরো ক্লাস। আচ্ছা সমস্যা নাই, আমি লেকচার 17 তাই তো, দাঁড়াও আমি বের করি। হ্যাঁ, মানে ওখানে একটা লাইনে মানে প্রবলেম হচ্ছে। আচ্ছা তুমি বলতে পারো কোন লাইনটা, আমি জাস্ট মানে বের করার আগে যদি যে কোনো ভেক্টর তলের মধ্যবর্তী কোণ নির্ণয়, যে একজেড তলের মধ্যবর্তী কোণের একদম লাস্ট লাইনটা বুঝিনি। আচ্ছা দাঁড়াও, লাস্ট লাইনটা কি বুঝতে, যে cos আলফার মানটা। দাঁড়াও দাঁড়াও, এখানে হচ্ছে 26 ভেক্টর 17 তাই তো? আমি বুঝছি তোমার প্রশ্ন, আমি বুঝছি, জাস্ট হচ্ছে পেজটা বের করি। এই যে এরকম একটা প্রশ্ন, হ্যাঁ এটা তাই তো? এটা একদম লাস্ট লাইনটা বুঝি না, মানে লাস্ট স্টেপটা। তুমি করো পি এর সাথে এটা ডট গুণ দাও। পি মানে কত? পি মানে হচ্ছে তোমার কি বলে, যে পি মানে হচ্ছে যে এটা পি এক্স আই হ্যাট, পি ওয়াই জে হ্যাট, পি জেড কে হ্যাট, তাই না? তো যখন তুমি পি এর সাথে এক্স আই প্লাস জেড কে এটা ডট গুণফল দিবা, তখন আই এর সাথের গুলা আই এর সাথে, আর কে এর সাথের গুলা কে এর সাথের গুলোতে ডট গুণফল হবে আর কি। তো আই এর সাথে এখানে পিতে আছে পি এক্স, তো পি এক্স এক্স হচ্ছে, আর কে এর সাথের গুলা কে 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 এর সাথের গুলো আছে হচ্ছে জেড আর পি জেড, দ্যাটস ওয়াই পি জেড আর জেড হচ্ছে ডট গুণ। জাস্ট হচ্ছে পি এবং তুমি এই পি ভেক্টর আর এটার জাস্ট একটা ডট গুণ করো উপরে, তাহলে দেখো এটা আসবে। হয়তো আমি এখানে একটু ভেঙে দেখাইনি, আমি এখানে মানে ভাঙলে হচ্ছে বুঝতে পারতে হয়। এবার বুঝছো? এবার বুঝছি, সমস্যা হবে। তুমি কত নাম্বার পর্যন্ত করে ফেলছো আর কি, 17 নাকি? হ্যাঁ, আজকে এখন 17টা শেষ করলাম একটু আগে। আচ্ছা,
করতে থাকো, সমস্যা হবে না। সমস্যা কারণ হবে না, মানে আমার আমি লাস্টের না দিকে একটু আমার স্লো আবার গেছিলাম আর কি। হ্যাঁ, ফাইনালি সামনে বলো। বোর্ড এক্সাম আছে, ওটার জন্য একটা ব্যস্ত, মানে কম্পিউটার ক্লাসের উপর একটা বোর্ড এক্সাম আছে সামনে। ও তো আচ্ছা, সকালবেলা গেলে দুপুরবেলা আসা, ক্লাসগুলো আর করা হইতো না। আচ্ছা, সমস্যা নেই, সকালে করে ফেলো। যাইতাম, দুপুরে আসতাম। হুম। এই এখন এই বন্ধ পাইছে, বন্ধ দিয়ে শেষ করে আর বলবো, হচ্ছে পরে আবার একসাথে লাইভে প্র্যাকটিস শিটটাও কভার দিয়ে দিও আর কি। হ্যাঁ, ঈদের ছুটিতেই প্র্যাকটিস শিটটা। প্র্যাকটিস শিট ওই ফার্স্ট পর্যন্ত কমপ্লিট করা আছে। হ্যাঁ, প্রথমে যে 70টা ছিল না, হুম ওটুকু পর্যন্ত কমপ্লিট করতে। এখন বাকিটা এরপরে আর পারবা আর করা কি। হয়নি। বাকিটা হচ্ছে ডট আর ক্রস গুণন। তো ডট গুণন পড়তেছো তুমি আপাতত, সামনে ক্রস তুমি একবারে সব পড়ে ফেলো, তারপরে প্র্যাকটিস শিট ধরো, সুবিধা হবে। মানে সবগুলা ক্লাস করো, আচ্ছা, ঠিক ক্লাস আছে। করার পরে ধরো প্র্যাকটিস শিট, ফাইনালটা সুবিধা হবে। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি হবে আর কি। এই তো, আর কি কোথাও সমস্যা ছিল রেদওয়ান? না, আমার আর কোনো জায়গায় সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে আমি ক্লাসটা এখানে রাখি। আমরা ঈদের পরে একদম নতুন করে ক্লাস শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আদাব।